Yes. Hello everyone. Welcome. Good morning. Hello. I'm audible. Okay. Sudipa, Anirban, Sabnam, Hashibur. Good morning. Everyone count camera. Camera চলে এসো. Okay, Anirban. Sabnam. কেমন আছো তোমরা? ভালো আপনি? হ্যাঁ, ভালো স্যার। আমিও খুব ভালো আছি শাবনাম। এই হাসিবুর অনির সুদীপা আছো তোমরা না নেই? কোথায়? আচ্ছা কথা বলবে না? হাসিবুর কথা বলবে না? ওকে, সো তোমরা রেডি? হ্যাঁ স্যার। ঠিক আছে। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের তো হয়ে গেছিলো আগের দিনে ডিসকাসের মেনলি। কিছু জিনিস একটু বাকি ছিল শেষের দিকে, কয়েকটা ছোট ছোট সব টপিক, সেটা আজকে শেষ করব। তো চলো, বাট শেষ করার আগে এক সেকেন্ড জাস্ট। বলো, এটার আনসার বলো। চ্যাটে লিখো, চ্যাটে লিখো। শবনম মুস্তারি, অনির্বাণ দাস, সুদীপা মণ্ডল, হাসিবুর রহমান। ভেরি গুড, সবাই কারেক্ট অ্যান্সার করেছো। সো কারেক্ট অ্যান্সার ইজ অপশন এ। ভেরি গুড জব শবনম, রাইট অ্যান্সার সবার আগে করেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। হুম, আরে রামেশ ভাই, গুড মর্নিং। সুদীপা এ, অনির্বাণ এ, শাবনাম এ, হাসিবুর এ। ওকে, so cell mediated immunity is carried out by B cells, T cells, RBC নাকি প্লাজমা সেল? আনফর্চুনেটলি সবাই ভুল করলে। টি সেল হবে কারেক্ট অ্যান্সার। এটা জানি তোমরা কনফিউশন করো, আমি একটা সোজা সাপটা বাংলা কথা বলছি, শোনো। টি সেল যেটা আছে না ভাই, টি সেল, এই টি সেলের তিন চারটা টাইপ থাকে। হ্যাঁ, টি কিলার সেল, টি ন্যাচারাল সেল, ন্যাচারাল কিলার সেল যেটাকে বলি, টি হেল্পার সেল, টিএইচ, ঠিক আছে, যেটাকে CD4 সেলসও বলি। তো এই টি লিম্ফোসাইট যারা আছে এরা মেনলি সেল সেল খেলা খেলে, মানে এরা সেল আসবে, সেল আসবে, এগুলো তো সেল, এটা সেল, এটা সেল, এটা সেল,
তো সেলগুলো অ্যাকচুয়ালি খেলাটা করবে, অ্যাটাক করবে, আর আমার শরীরটাকে ইমিউনিটি প্রোভাইড করবে। তো যে ইমিউনিটিটা টি সেলরা দেয় সেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি হবে, কিন্তু বি সেলস ডিরেক্টলি কখনো ইমিউনিটিতে এইভাবে মানে মানে ওর সেলস গিয়ে করে না। বি সেলস কী তৈরি করে, বি সেলস কী তৈরি করে বলো, বি সেলস কী তৈরি করে? অনির্বাণ, শবনম, বি সেলস কী তৈরি করে? এই রামিজ, তুমি ভালো ঠিক আছো, সুস্থ আছো রামিজ? স্যার অ্যান্টিবডি। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। সুদীপা, বি সেলস অ্যান্টিবডি তৈরি করে বললে, তাই তো? হ্যাঁ স্যার। সো এই অ্যান্টিবডি তৈরি করছে, যেহেতু অ্যান্টিবডিরা অ্যাকচুয়ালি আমার ইমিউনিটিতে রোল প্লে করছে, সেখানটাতে এটা হচ্ছে আমাদের হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল, বি সেলস অলওয়েজ হিউমোরাল ইমিউনিটি প্রোভাইড করবে, হিউমোরাল মেডিয়েটেড। আর টি সেলস যারা আছে তারা সেল মেডিয়েটেড। এটা সবাই ভুল করলে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন। শবনম ডি, সুদীপা ডি, আশিবুর ডি, শবনম ডি, সুদীপা ডি, অনির্বাণ ডি। ওকে, ঠিক আছে। তো অ্যালার্জি ইজ অ্যাসোসিয়েটেড উইথ আইজিই, ভেরি গুড। আইজিইওয়ালা যেটা অ্যান্টিবডি আছে সে আমাদের অ্যালার্জির জন্য রেসপন্সিবল। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। গুড জব এভরিওয়ান। শবনম, সুদীপা, অনির্বাণ, হাসিবুর, সি, রামিজ, জানা আছে এটা? শবনম, হাসিবুরকে একটু বুঝিয়ে দাও যে ও কেন ভুল করলো। হাসিবুর সি বলেছে, হ্যাঁ, প্রোটোজোয়া। শবনম, হ্যাঁ স্যার। হাসিবুরকে বলে দাও কেন ভুল করলো। বলো। তো ফাঙ্গির কারণে হচ্ছে না, হুম, হাসিবুর, তো ওনাদের প্রোটোজোয়া তো হবে না। আমার স্যার নেটওয়ার্কের খুব সমস্যা, আমি কোশ্চেনটাই দিতে পারছি না আজকে। 5G চলছে ভাই দেশে, এটা তো 3G ডেটাতে চলবে। ফিক্স করো ইন্টারনেটটা, একটু ফিক্স করো, দেখো কোথায় ভালো নেটওয়ার্ক আসছে, বাড়ির কোন জায়গায়। নিজের মোবাইলের ডাটা শেষ হলে অন্য কারো হটস্পট নাও বা বাড়ির ওয়াইফাই ইউজ করো। ঠিক আছে, ওকে শবনম, গুড। হাসিবুর, এটার হবে, ঠিক আছে, ফাঙ্গি হবে কারেক্ট অ্যান্সার। আচ্ছা তাহলে কি ফাঙ্গিটার নাম কি, ফাঙ্গিগুলোর নাম কি, কে 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 বলবে ফাঙ্গির নাম? মাইক্রোস্পোরাম ট্রাইকোফাইটন। ওকে, আর কিছু আছে? এপিডোডার্মোফাইটন। ওকে, ঠিক আছে, গুড জব, দুজনে মিলে কভার করলে।
ঠিক আছে, রিংওয়ার্ম জেনে থাকবে, বেসিক্স দেওয়া আছে সবারই একটা চার্ট, ডিজিজের নাম, প্যাথোজেন, হ্যাবিটাট, মোড অফ ট্রান্সমিশন, সিমটম, ডায়াগনস্টিক টেস্ট, টাইফয়েড, নিউমোনিয়া, কমন কোল্ড, ম্যালেরিয়া, অ্যাসক্যারিয়াসিস, ফাইলেরিয়াসিস, রিংওয়ার্ম। ঠিক আছে, চলো। সো বাকি যেটুকু পার্ট বেঁচে ছিল সেটা আমরা এখন কন্টিনিউ করব। সো প্রথম যেটা আছে আমাদের আজকে এইডস নিয়ে শুরু করছি আমরা, প্রথম টপিক। ঠিক আছে, এইডস। তো দ্য ইম্প্যাক্ট অফ এইচআইভি অন দ্য ইমিউন সিস্টেম। সো সবাই জানো, এটা একদম ছোটোবেলা থেকে মানে দেখে এসছো বেশ কয়েক বছর ধরে তোমরা, যে এইডসের ফুল ফর্ম হয় অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। সো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম বা এইডস একটা ক্রনিক ডিজিজ। ক্রনিক শব্দটার অর্থ কি? ক্রনিক শব্দটার অর্থ হচ্ছে যে দুটো ব্যাপার হয় মেডিকেল টার্মে, একটা হয় অ্যাকিউট, একটা হয় ক্রনিক। অ্যাকিউট মানে যেটা একদম ইনস্ট্যান্ট, হঠাৎ, সাডেনলি হার্ট অ্যাটাক, আমার সাডেনলি হার্ট অ্যাটাক আসলো, সাডেনলি ব্লাড পাম্প হচ্ছে না, হার্ট কাজ করে থেমে গেল, সেগুলো অ্যাকিউট ডিজিজ, অ্যাকিউট কেস। বাট এইডসের মতো যেগুলো ব্যাপার আছে সেগুলো ক্রনিক, এগুলো একদিন দুদিনে হয় না, বছরের পর বছর বা মাসের পর মাস দেহের মধ্যে থেকে তারপর এরা দেহকে ক্ষতিগ্রস্ত করে। সো এরকম যেগুলো সময় সাপেক্ষ ব্যাপার হয় সেগুলোকে ক্রনিক বলে। আর যেগুলো একদম ইনস্ট্যান্ট, কোনো একটা হঠাৎ ডিজিজ আমি অ্যাটাক হচ্ছি, সাফার করছি, সেটা ডিজিজকে বলে অ্যাকিউট। সো এবার এইডস একটা ক্রনিক সিনড্রোম বলছে, একে আমরা কিন্তু আমরা কোনো সিমটম বলি না, কোনো ডিজিজ বলি না, এইডসকে কী বলছি ডিরেক্টলি? অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম। সিনড্রোম কথাটার অর্থ কে জানে? Who will let me understand what exactly is syndrome? Syndrome কি? সুদীপা? লক্ষণ। সিমটম মানে তাহলে কি? যদি সিমটম মানে লক্ষণ হয় তাহলে? জানি না, সিমটম মানে লক্ষণ। হ্যাঁ, তাহলে অনির্বাণ? সিমটম মানে তো স্যার ওই লক্ষণটাই তো হবে, মানে কি কি রোগ দেখা দিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সুদীপা? না স্যার, জানা নেই। আচ্ছা, শাবনাম, হাসিবুর, তোমাদের জানা আছে? কি স্যার, সিমটম না সিনড্রোম? সিনড্রোম, সিনড্রোম। সিনড্রোম মানে স্যার বিভিন্ন ধরনের রোগ না? সিনড্রোম মানে বিভিন্ন ধরনের রোগ না? দেখো, ঠিক হলো বা ঠিক হয়নি, মানে কেন ঠিক হয়নি, বিভিন্ন ধরনের রোগ না। সিনড্রোম মানে যেটা তোমরা সিমটম মানে সবাই জানো, সিমটম মানে বাংলায় জানো উপসর্গ বা লক্ষণ। ঠিক আছে, উপসর্গ বা লক্ষণ মানে সবাই জানো, এক একটা উপসর্গ হয়, মাথা ব্যথা একটা উপসর্গ, পেটে ব্যথা একটা উপসর্গ, এগুলো বিভিন্ন উপসর্গ। এবার যখন অনেকগুলো উপসর্গ আছে, অনেকগুলো, এটা কি হচ্ছে? তো যখন, এটা কি গ্লিচ হলো? হ্যাঁ, সো সিনড্রোমের কথা বলছিলাম। कुछ तो गड़बड़ हो गया ऑटोमेटिकली। ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি। হ্যাঁ, সিনড্রোমে যেটা কথা বলছিলাম, অনির্বাণ, শাবনাম, সুদীপা, সেট অফ সিমটম মানে কি? যখন বেশ কয়েক ধরনের সিমটম
ঠিক আছে, কয়েকটা সেটের সিমটম, মানে অনেকগুলো সিমটম, মাল্টিপল সিমটম মিলে ধর একটা পার্টিকুলার সিচুয়েশনসকে একটা পার্টিকুলার, এরা কোরিলেটেড, সিমটমগুলো একে অপরের সঙ্গে কোরিলেটেড থাকবে। তারপর এক সেকেন্ড, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। আমার নাম্বার দেওয়া নেই, আপনি দেখুন অন্য নাম্বার দেওয়া আছে। সেটাতে কল করুন। সরি ফর দ্য ডিস্টারবেন্স। সো যখন কয়েকটা যখন কিছু বলছো শাবনাম? স্যার বুঝতে পেরেছি সিনড্রোমটা কি। হ্যাঁ, যখন কয়েকটা সিমটম মিলে পার্টিকুলার একটা সিচুয়েশনসকে, একটা পার্টিকুলার জিনিসকে রেফার করছে, তখন সেটাকে সিনড্রোম বলে। সো অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে একটা ক্রনিক পোটেন্সিয়ালি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটা হিউম্যান ইমিউনোভাইরাসের দ্বারা হয়ে থাকে। এবার যে ভাইরাসের জন্য হয়, সে ভাইরাসের নাম কি? হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা একটা রেট্রো ভাইরাস। কোন ফ্যামিলির আন্ডার পড়ে? রেট্রোভেরিডি ফ্যামিলি বা রেট্রো ভাইরাস একটা, এটা মনে রাখতে হবে, রেট্রো ভাইরাস। যেটা কি করে? মেনলি ইমিউনো সিস্টেমকে অ্যাটাক করে, আমাদের যেটা অনাক্রমতন্ত্র, সেই অনাক্রমতন্ত্রকে অ্যাটাক করে। মেনলি কাকে? CD4 প্লাস যে টি হেল্পার সেলস আছে, আমি বললাম না টি সেলসের অনেকগুলো টাইপ হয়, সে অনেকগুলো টাইপের মধ্যে একটা টাইপ হচ্ছে হেল্পার সেল। আর যেটা হেল্পার সেল সেটাকে আমরা CD4 সেলসও বলি। সো এই CD4 সেলস বা টি হেল্পার সেলস যেটা আছে, সেটাকে মেনলি টার্গেট করে, সেটাকে ডিস্ট্রয় করে এই আমাদের যে HIV ভাইরাস আছে সে। যেটা অ্যাকচুয়ালি এই CD4 সেলসটা বা টি হেল্পার সেলসটা আমাদের ইমিউনিটি সিস্টেমের জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সো যেহেতু ও ধ্বংস হতে শুরু করে, ওকে বেকার করতে শুরু করে HIV, এরপরে আমাদের ইমিউনিটি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। কি হয় পজিটিভ এজেন্ট? তাহলে কি, যেটা প্রথম জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে, এইডসের পেছনে পজিটিভ এজেন্টের নাম হচ্ছে HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটা একটা রেট্রোভাইরাস উইথ এ সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA। ওর জেনেটিক ম্যাটেরিয়াল কি থাকে? সিঙ্গেল স্ট্র্যান্ডেড RNA জিনোম দ্যাট ইন্টিগ্রেটস ইন্টু দ্য হোস্ট সেলস DNA, যেটা মেনলি আমার দেহের মধ্যে যাবে, আমার হোস্ট সেলের ডিএনএর মধ্যে নিজেকে বাইন্ড করবে, আমার হোস্ট সেলের মেশিনারিকে ও পুরোপুরি কবজা করে নেবে, নিজের কন্ট্রোল নিয়ে আসবে। সো এই সেই ভদ্রলোক হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যার কুকীর্তির জন্য ধরো খুব ফেমাসও, এইডস নামক একটা ডিজিজ করায়, যেটার এখন জাস্ট কিছু রিসার্চ আসছে যে হ্যাঁ কিছু হয়তো মেডিসিনস আবিষ্কারের পথে, বাট এখন অব্দি এরকম কোনো সলিড পার্টিকুলার কোনো একটা পিলস, কোনো একটা মেডিসিন, কোনো একটা ইঞ্জেকশন আবিষ্কার হয়ে যায়নি যেটা একটা খেয়ে নিলে এইডসটা সেরে যাবে। এটার পেছনে কারণ আছে, তোমরা শেষে জিজ্ঞেস করবো, আমি তোমাদের কাছে জানতে চাইবো, হাসিবুর, সুদীপা, শাবনাম, অনির্বাণ, যে কি কারণ হতে পারে যে কেন আবিষ্কার হয়নি এখন অব্দি এইডসের কোনো পার্টিকুলার একটা মেডিসিন। ঠিক আছে, সো চলো মুভিং এহেড। এবার দ্য ইম্প্যাক্ট অফ HIV অন দ্য ইমিউনো সিস্টেমের টার্গেট অ্যান্ড সিমটম যদি এবার দেখি, টার্গেট কি করবে? মেনলি কাকে টার্গেট করবে? HIV যেটা আছে মেনলি আমাদের যেটা CD4 বা টি হেল্পার সেলস আছে, একদম মনে থাকতে হবে, টি হেল্পার সেল, CD4 বা টি হেল্পার সেল আছে, CD4 বা টি হেল্পার সেলকে টার্গেট করে, যেটা মেনলি আমার ইমিউন রেসপন্সটাকে একদম পুরোপুরি ধীরে ধীরে উইক করতে শুরু করে। মানে বুঝতে পারছো সমস্ত কিছু থেকে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, সমস্ত গল্প যতগুলো সিনড্রোম দেখতে পাবো, সেই সিনড্রোমগুলো কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকবে? সেই সিনড্রোমগুলো আমার অ্যাসোসিয়েটেড থাকবে ইমিউনিটির সঙ্গে। হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, মানে এই ভাইরাসটা কি করবে? ইমিউনিটিকে ডেফিসিট করবে, ইমিউনিটিকে ঘাটতি করবে দেহের মধ্যে, এটাই মেন গল্প। সিমটম কী কী দেখতে পাওয়া যায়? ফ্লু লাইক সিমটম দেখতে পাওয়া যায় বাই লং অ্যাসিমটোমেটিক পিরিয়ড থাকবে, তারপরে অ্যাজ দ্য ইমিউনো সিস্টেম ডেটোরিয়েটস। এবার এটার মানে কি? অ্যাসিমটোমেটিক পিরিয়ডের মানে কি? মানে একটা লম্বা উইন্ডো পিরিয়ড থাকে,
মানে ধরো কোনো একটা ব্যক্তি এইচআইভি ইনফেক্টেড হয়ে গেছে, তো হওয়ার সঙ্গে সঙ্গে যেভাবে আমাদের কমন কোল্ড হলে জ্বর চলে আসে ইনস্ট্যান্টলি, টাইফয়েড হলো সিচুয়েশন দেখতে পাই, ডায়রিয়া হলো, আর কিছু হলো, সেগুলো সঙ্গে সঙ্গে দেখতে পাই, অ্যালার্জি হলো, সেগুলো বুঝতে পারি যে আমাদের এগুলো আমরা অ্যাটাক হয়ে গেছে, মাথায় ফাঙ্গি বা রিং ওয়ার্ম হয়ে গেছে, এগুলো ফাঙ্গাল অ্যাটাক বুঝতে পারছি। এইচআইভির ক্ষেত্রে একটা অ্যাসিমটোমেটিক মানে কি, যখন কোনো সিমটম ধরা পড়ে না, মানে আমি এইচআইভি অ্যাটাক হয়ে গেছি বাট আমার যেগুলো কোনো সিমটম দেখানো উচিত আমি দেখাচ্ছি না, অনেক দিন ধরে দেখাচ্ছি না, সেটা 2 বছর 4 বছর 6 বছর 8 বছর পর্যন্ত হতে পারে, ঠিক আছে। তার কোনো কোনো ক্ষেত্রে 10 বছরও হতে পারে, 10 বছর পরে গিয়ে উইন্ডো পিরিয়ডটা শেষ হচ্ছে, তা 10 বছর পরে গিয়ে হঠাৎ করে আমার অনেকগুলো সিমটমস একসঙ্গে দেখা দিচ্ছে, ঠিক আছে। তো অনেক দিন অ্যাসিমটোমেটিক সিচুয়েশনসে থাকার পরে সেটা এইভাবে করতে পারে। এটার পেছনে কারণ আছে, বলছি কারণটা। তাহলে কি কি ইন্ডিভিজুয়ালস একটা এক্সপিরিয়েন্স করে, সিগনিফিক্যান্ট ওয়েট লস হবে, প্রোলংড ফিভার অ্যান্ড ক্রনিক ডায়রিয়া হতে পারে, ঠিক আছে, আস্তে আস্তে ওয়েট কমতে থাকবে, জ্বর আসবে, ডায়রিয়া হবে। আর ক্রনিক ডায়রিয়া মানে বুঝতে পারছো, যেগুলো আমাদের ডায়রিয়া হয় সেগুলো অ্যাকিউট ডায়রিয়া, জাস্ট হয়ে গেল আবার ঠিক হয়ে গেল, এগুলো হচ্ছে অ্যাকিউট ডায়রিয়া, ঠিক আছে। কিন্তু যেটা ক্রনিক ডায়রিয়া আছে মানে কি ছাড়ছে না, টানা হয়ে ঠিকই হচ্ছে না নর্মাল ওষুধ খেয়ে। ইনক্রিজড ভালনারেবিলিটি টু অপরচুনিস্টিক ইনফেকশনস, ভেরি ইম্পর্টেন্ট টার্ম। আর এটা তোমাদের পরে এটা টার্মে মানে এখন বুঝে থাকলে পরে ফিউচারে যখন মেডিকেল কলেজে যাবে, ঠিক আছে, মাইক্রোবায়োলজি যখন পড়বে তখন এটা তুমি একটা অ্যাডভান্টেজ জেনে থাকবে। কেউ জানো হোয়াট ইজ অপরচুনিটিক ইনফেকশনস? এটা ইম্পর্টেন্ট পরের জন্য, নট ফর নাও, নট নাও। কেউ জানে হোয়াট ইজ অপরচুনিটিক ইনফেকশন? জানে কেউ? হাসিবুর, আচ্ছা জানে না, ঠিক আছে। এই ভিডিওটা দেখো একবার। এখানে টি সেল আছে, এগুলো আমার টি সেল আছে, টি সেল। ধরো এটা একটা সেল আমার ইনফেক্টেড হয়ে গেল, ইনফেক্টেড মানে কি, এই যে আমার এইচআইভি ভাইরাস, এই এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাসটা গেল টি সেলের সঙ্গে গিয়ে, টি হেল্পার সেলের সঙ্গে, এটা মিললে টি হেল্পার সেল বা যেটাকে CD4 সেল বলা হয়, এটার সঙ্গে গিয়ে অ্যাটাচ করলো। এবার যখন এইচআইভিটা CD4 সেলের সঙ্গে অ্যাটাচ করলো, অ্যাটাচ করার পরেই দেখতে পাচ্ছ কি হচ্ছে, ওর প্রথমে ওর মেকানিজম নিয়ে নিল, ডিএনএর সঙ্গে ওর কানেক্ট নিয়ে করে ধ্বংস করতে থাকলো, ধ্বংস করতে থাকলো, ধ্বংস করতে থাকলো CD4 সেলসকে। ওর কাউন্ট যখন 200টারও কমে যাবে দেহের মধ্যে, তখন কি হবে, আমার দেহে সেটা এবার ইম্প্যাক্ট করতে শুরু করবে। ব্রেনের মধ্যে আমার এনসেফালাইটিস, মেনিনজাইটিস হতে পারে, লাংসের মধ্যে আমার নিউমোসিস্টিস হতে পারে, এরকম টাইপের ক্যাপোসিস সার্কোমা, এগুলো একটা ক্যান্সার, ঠিক আছে, এই ক্যান্সার হতে পারে স্কিনে, স্কিন ক্যান্সার হতে পারে। সো আলটিমেটলি কী করে, এভাবে এইচআইভি পুরোপুরি যে আমার CD4 সেল সেটাকে ধ্বংস করে। এটা ধরো থেরাপি, অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আমরা দিই, মলিকিউলস, যে মলিকিউলস দিলে মানে এগুলো দিলে অ্যাকচুয়ালি কী হয়, যে মলিকিউলসগুলো গেল, তারপরে ওরা গিয়ে যখন টি সেলসের সারফেসে বাইন্ড করে, তখন কি একে মানে এইচআইভি সেলস আর ওর সঙ্গে বাইন্ড করার ক্ষমতাটাকে কমিয়ে দেয়। বা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটার দেওয়া হয়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ একটা এনজাইমের নাম, সেটা বলছি কি। সো এই পেজে আবার আসছি, আশা করি তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে গেছো কীভাবে অ্যাটাচ করে। খুব মন দিয়ে শোনো এবার কথাটা। এইচআইভি করে কি, এই যে গেল আমার এইচআইভি ভাইরাস, এইচআইভি ভাইরাস গিয়ে আমার টি সেলসকে অ্যাটাক করলো, টি সেলসকে ধ্বংস করতে শুরু করলো। আর আমরা জানি টি সেলস আমাদের দেহের মধ্যে ইমিউনিটি দেওয়ার জন্য রেসপন্সিবল। ইমিউনিটি কে দেবে? টি সেলস দেবে। হ্যাঁ, বাকিরা তো দিচ্ছে, বাকি বি সেলস থেকে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করছে, সেগুলো তো আছে, কিন্তু আমার বডির যেটা বেসিক ইমিউনিটি সেটা কিন্তু যেটা সেল মেডিয়েটেড ইমিউনিটি সেটা কিন্তু অটোমেটিকলি দেহের মধ্যে অলওয়েজ থাকে, সেটাই প্রোভাইড করছে টি সেলস আর বাকি টি সেলসরা। তো যখন একে ডিস্ট্রয় করতে শুরু করলো, তখন আমার দেহের ইমিউনিটিটা আস্তে 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 কিন্তু দুর্বল হচ্ছে। একদিনে হচ্ছে না। কেন একদিনে হচ্ছে না? কারণ আমার দেহ কি শুধু টি সেলসের উপর নির্ভরশীল না, আমার দেহের মধ্যে বি সেলস দ্বারাও যারা আছে তারাও আছে, ঠিক আছে, ব্লাড সেলসের যতগুলো পার্ট হয়ে গেল, WBCর যারা পার্ট আছে, ফ্যাগোসাইটোসিস করে যারা, ঠিক আছে, নিউট্রোফিলস ফিট্রোফিলস যারা আছে, সো তারা আছে। আমার লিম্ফিক সিস্টেম আছে আমার দেহে, যারা মোটামুটি আমাকে কিছুটা পরিমাণ ইমিউনিটি সিস্টেম প্রোভাইড করে। টি সেলসের আরও কিছু ভাই আছে যারা আমাকে ইমিউনিটি সিস্টেম প্রোভাইড করে। কিন্তু ওই জন্য কিন্তু এরা যতদিন সাপোর্ট করতে পারছে শরীরকে, ততদিন কিন্তু আমি পুরোপুরি ইমিউনো দুর্বল হয়ে যাচ্ছি না। কিন্তু আস্তে আস্তে যখন পুরোপুরি এই ড্যামেজ করতে শুরু করে আর ডিস্ট্রয় করতে 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 একদম শেষ করে দেয়,
মানে একদমই কাউন্ট দেখতে পেলে 200টারও কাউন্ট কমে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এবার আমার কিছু হয়ে গেছে। কেন কিছু বুঝতে পারি? কারণ এই যে ধরো এই যে বললাম না অনেকটা অ্যাসিমটোমেটিক পিরিয়ড যায়, সেটা 6 মাস, 6 বছর, 8 মাস, 8 বছর হতে পারে, 2 বছর, 4 বছর হতে পারে, 10 বছর হতে পারে কারো ক্ষেত্রে, ওরা ডিপেন্ড করবে। এখন ধরো আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থাইমাসের কথা তোমরা জানো আশা করি। থাইমাস হচ্ছে যেখানে টি সেলস যেগুলো আছে, টি সেলসের যেখানে ম্যাচুরেশন ঘটে, সেটাকে থাইমাস বলি। তো থাইমাসটা যেটা আছে এর অ্যাক্টিভিটি যত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে। এটা হিউম্যান ফিজিওলজি পড়াতে লেগেছে এখানে। থাইমাসের অ্যাক্টিভিটি মানে যখন ছোটো বাচ্চা যারা আছে ওদের ক্ষেত্রে দুর্বল, ওদের ক্ষেত্রে খুব কম অ্যাক্টিভ থাকে থাইমাস। আবার যারা বুড়ো হয়ে যায়, মানে মোটামুটি 30 বছর বয়স হয়ে গেল, এবার 30 বছর বয়সের পরে যখন বয়স বাড়তে থাকলো 35, 38, 40, তখন আবার থাইমাসের অ্যাক্টিভিটি কমতে থাকে। কিন্তু এই যে বয়সটা আমার বাচ্চা, একটা বাচ্চা 6 বছর বয়স, তারপর 8 বছর বয়স, যত বড় হচ্ছে ওর থাইমাসের অ্যাক্টিভিটি তত বাড়ছে, মানে তত বেশি ইমিউনিটি স্ট্রং হচ্ছে। সো এখন তোমরা যে বয়সটাতে আছো 18, 19, 20, 21 বছর বয়স ধরো, এই বয়সের পিরিয়ডে যারা আছে 24, 25, 26 ম্যাক্সিমাম, এই বয়সগুলোতে 18 থেকে নিয়ে 24, 25 বছর বয়স অবধি, এখানে থাইমাসের অ্যাক্টিভিটি সব থেকে স্ট্রং, এখানে শরীর সব থেকে বেশি পাওয়ারফুল থাকে, ইমিউনিটি সিস্টেম সব থেকে বেশি হাই থাকে। এখন তুমি বৃষ্টিতে গেলে একটু ভিজে গেলে জ্বর ফর নাও আসতে পারে, তোমার শরীর ক্যান ফাইট, তুমি বুঝতে পারবে না, তোমার বহুত এনার্জি এখন। কিন্তু এই এজটা পেরিয়ে যাবে, যেমনি তুমি 28, 29 বছর বয়সে ঢুকবা, তুমি এনার্জি তোমার কমতে শুরু করবে, তোমার ইমিউনিটি পাওয়ার কমতে শুরু করবে। আর বাচ্চাদের তো কম থাকে, সেটা সব জানো। তো এটা হচ্ছে সে মেইন এজ যেটা তোমাদেরকে ফাইট করতে হবে, ফাইট করার এজ। এখন রিলস দেখে কাটালে কিন্তু রিলস হয়ে যাবে জীবন, ঠিক আছে? সো ঠিক আছে, চলো, এটা হচ্ছে মেন গল্প। সো এবার ধরো একটা ছেলে যার ধরো 18 বছর বয়সে ওকে HIV অ্যাটাক করলো, তাহলে ডেফিনেটলি ও তো তখন এনার্জি পাওয়া, শরীর তো শক্তিশালী শরীর, তো সেক্ষেত্রে অ্যাসিমটোমেটিক পিরিয়ড হতে পারে 10 বছর হতে পারে, যে হ্যাঁ ও হয়তো 28 বছর বয়সে গিয়ে টের পাচ্ছে যে ওর এইডস হয়েছে। আবার কোনো একটা ছেলে ধরো ওর বয়স 40, সেখানে গিয়ে অ্যাটাক হচ্ছে, 40 ওর অটোমেটিকলি দুর্বল, তাহলে ও হয়তো 2 বছর গিয়ে টের পেয়ে গেল 42 বছর বয়সে যে হ্যাঁ আমার কিছু হয়ে গেছে। বুঝতে পেরেছো কথাটা? কেন বললাম যে এটা ভ্যারি করে অ্যাসিমটোমেটিক পিরিয়ডটা? বুঝতে পারলে থামস আপ করো, না বুঝতে পারলে বলো। ওকে, এবার কি হয় যে বললাম না অপরচুনিস্টিক ইনফেকশন। অপরচুনিস্টিক ইনফেকশন মানে হচ্ছে অনেকগুলো ইনফেকশন যারা অলওয়েজ আমাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য, খালি অপরচুনিটি দেখছে, খালি সুযোগ খুঁজছে, পেলেই আমাকে অ্যাটাক করবে, পেলেই আমাকে অ্যাটাক করবে। এই ধরনের যারা অপরচুনিস্টিক, যারা লুকিয়ে থাকে, বা শরীরে ধরো এখন আমাকে অ্যাটাক করে বসে আছো, এখনও ধরো কোথাও না কোথাও আমার গায়ে রেডি হয়ে বসে আছে, কিন্তু যেহেতু আমার ইমিউনিটি পাওয়ার স্ট্রং, আমার কিচ্ছু করতে পারে না ও, ঠিক আছে? কিন্তু অপরচুনিটি নিয়ে বসে আছে, যদি সুযোগ পায় তাহলে কিন্তু হামলা করে দেবে আমার উপরে, একদম গেটের বাইরে দাঁড়িয়ে আছে জাস্ট অ্যাটাক করার জন্য। সো এরকম টাইপের অনেকগুলো অপরচুনিস্টিক ইনফেকশনস হয়, ধরো যেগুলো নিউমোসিস্টিস হয়, মানে আমাদের লাংস আছে, লাংসে জল জমে যাওয়া, ঠিক আছে, লাংসে নিউমোনিয়া হওয়া যেগুলো হয়, তারপর টিউবারকিউলোসিস যেটা হয়, টিবি খুবই একটা মানে অপরচুনিস্টিক, হাইলি অপরচুনিস্টিক ডিজিজ, টিবিটা সব থেকে বেশি হয়। সার্টেন ক্যান্সার হতে পারে, যেটাকে ক্যাপোসিস সার্কোমা, এটা খেলে মাথা রাখতে পারে, স্কিন সেলসে একটা ক্যান্সার হয় যেটাকে ক্যাপোসিস কার্সোমা বলে। তো এগুলো কি এরা ওয়েট করছে গেটের বাইরে, জাস্ট আমার শরীরের যেমনি ইমিউনিটি পাওয়ার দুর্বল হবে আমার সেমনি এরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করবে। তো এটা কখনো শুনতে পাবে না যে কেউ এইডসের কোনো একটা ডিজিজের কারণে মারা গেল। এইডস তো বুঝতে পারছো, এইডস মাল্টিপল ডিজিজ করাতে পারে। এইডস তোমার হয়ে গেছে মানে তোমার ইমিউনিটি সিস্টেম দুর্বল, তুমি এবার তোমাকে টিবিও হতে পারে, তোমাকে এটাও হতে পারে, তোমাকে নিউমোনিয়া হতে পারে, তোমাকে একসঙ্গে অনেক কিছু হতে পারে, কারণ সবারই ব্যাকটেরিয়া ভাইরাস তোমার গায়ে অ্যাটাক করতে পারে, তখন তোমার বডি শরীর আর ফাইট করতে কারো বিরুদ্ধে পারছে না, না ভাইরাস, না ব্যাকটেরিয়া, না ফাঙ্গি, কারোর বিরুদ্ধে ফাইট করতে পারছে না। তো এই যেটা বললাম অপরচুনিস্টিক ইনফেকশনস, অলওয়েজ এটা মাথায় রাখবে, কখনো কিন্তু এইডসের ক্ষেত্রে কোনো একটা পার্টিকুলার মানে এর জন্য মরে না, এইডসের জন্য কেউ মরে না, মানে মরে কীভাবে, এই সমস্ত ডিজিজগুলোর জন্য। কীভাবে মরে গেল? টিবি হয়ে গেছে। কিন্তু টিবিটা হলো কেন, সেটার যদি তখন কারণ ভালো করে খতিয়ে দেখা যায়, তাহলে হ্যাঁ সেখানে পাওয়া যেতে পারে যে হ্যাঁ মেবি HIV ইনফেক্টেড ছিল। বুঝতে পেরেছে সবার ক্লিয়ার এইডসের ব্যাপারে? ওকে, এতটুকু জানলে এখন তোমাদের জন্য মোর দ্যান এনাফ। এইবার এইডসের ট্রান্সমিশন দেখব, কীভাবে ট্রান্সমিট হতে পারে এইডস। প্রথম যেটা সব থেকে ফেমাস কারণ, সেটা হচ্ছে আনপ্রোটেক্টেড সেক্সুয়াল কন্ট্যাক্ট উইথ অ্যান ইনফেক্টেড ইন্ডিভিজুয়াল। সবার সঙ্গে করলে কী হবে, মানে সবার সঙ্গে আনপ্রোটেক্টেড থাকলে কী হয়ে যাবে, সেটা কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হলাম, যে নিজে ইনফেক্টেড নেই সেখানে হবে না। যদি যে ব্যক্তির সঙ্গে ইনভলভ হচ্ছে সেই ব্যক্তি যদি নিজে ইনফেক্টেড থাকে তাহলে সেখানে চান্স আছে পুরোপুরি, ঠিক আছে। শেয়ারিং কন্টামিনেটেড নিডলস,
মানে ড্রাগস নেওয়ানোই হয়, যে ড্রাগস মানে কোন ড্রাগসের কথা বলছি, ওই যে ওই হিরোইনওয়ালা ড্রাগস, ঠিক আছে, যেগুলো কোকেনওয়ালা ড্রাগস। সো ওই ড্রাগস যদি নেওয়া নেই করে তখন দেখেছো অনেকে ডিরেক্টলি নেয়, ওদের আর ওই নাকে টেনে বা ওই সিগারেট বিড়ির মধ্যে ঢুকিয়ে আর হয় না, ওরা ডিরেক্টলি তখন নিজের ভেন্সে নিজের এতে ইনজেক্ট করে নিডলসের মাধ্যমে, তখন কি একে অপরের সঙ্গে শেয়ার করছে। তো ওদের ক্ষেত্রে চান্সেসটা অনেক বেশি থাকে যে একটা নিডলস আমি দিলাম, আমার জিগরি বন্ধু পাশে বসে আছে, নে তুই এবার দে, ঠিক আছে, এবার ও কোকেন নিয়ে ও এবার ড্রাগস নিয়ে ও নিজের ভেনে পাঞ্চ করলো, তো সেখানে চান্সেসটা অনেক বেশি থাকে। এগুলো ভুল করে, এগুলো তো কোনোদিনও কেউ মানে মানে ভাববে না এগুলো তো পার্টিসিপেট করার কথা। হ্যাঁ, কলেজ যাবে তো কলেজ লাইফে যা তা মানে ট্রানজিশন চলে আসে মানুষের লাইফে। রিসিভিং ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশনস অর অর্গ্যান ট্রান্সপ্লান্টস, ঠিক আছে, ইনফেক্টেড ব্লাড ট্রান্সফিউশন জানো ডায়ালিসিস ফায়ালিসিস হয়। এবার যে আমি কোনো এক হসপিটালে গেছি ডায়ালিসিস করানোর জন্য, সেখানে হসপিটালে ঠিকঠাকভাবে নার্সরা বা যারা ওখানকার মেনটেন্যান্সের জন্য রেসপন্সিবল আছে মেনটেন করেনি, কোনো একটা পার্টিকুলার ব্যক্তিকে দিয়েছে, তারপরে হয়তো নিডেলটা সেখানে চেঞ্জ করা হয়নি, আমাকে দিয়ে দেওয়া হলো। বা যেটা পাত্রর যেটা ডায়ালিসিস মেশিনের মাধ্যমে হয়েছে ডায়ালিসিস, সেই মেশিনটা ধরো কোনো না কোনো জায়গাতে কারো পার্টিকুলার কোনো ব্যক্তির দেহে ছিল, সেই এইচআইভি ভাইরাসটা কোথাও লুকিয়ে গেছে, এবার আমার ক্ষেত্রে সেটা গিয়ে চলে আসলো। তো সেই ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে সেখানে একটা চান্স থাকে। আর কি থাকে, একটা মা যে নিজে ইনফেক্টেড, একটা মা যার নিজে ইনফেক্টেড, যার নিজে এইচআইভি ইনফেক্টেড, সে মায়ের ক্ষেত্রে ওর যখন বাচ্চা হবে তো সে বাচ্চাটার এইডস হয়ে যাওয়ার চান্সেস প্রচণ্ড বেশি প্রেগনেন্সির ক্ষেত্রে। বা ব্রেস্ট ফিডিংয়ের ক্ষেত্রেও চান্সেসটা অনেক বেশি থাকে, মা যদি যখন দুধ খাওয়াবে বাচ্চাটাকে সেখানে কিন্তু চান্সেস বেশি থাকে। এবার নন স্টেরাইল টুলস যা আছে, মানে আর কীভাবে হতে পারে, ধরো একটা কোনো স্কালপেল ইউজ হলো, একটা কোনো সার্জারিতে একটা ডাক্তার একটা ওটিতে অপারেশন থিয়েটারে সার্জারি করছে, সেখানে একটা স্কালপেল ইউজ হলো একটা পেশেন্ট এর ক্ষেত্রে। এবার পেশেন্ট বি গেছে, এবার এই স্কালপেলটা ঠিকঠাকভাবে স্টেরিলাইজেশন হয়নি, যা যা স্টেরিলাইজেশন মেথড উচিত ছিল এটাকে ফলো করা, সেটা করা হয়নি। তো হতে পারে স্টেরিলাইজের কোনো একটা স্কালপেলের কোনো একটা পার্টে এইচআইভির একটা কোনো ভাইরাস লেগে থেকে গেছে, মানে এইচআইভি ধরো ইনফেক্ট হয়ে গেছে সেখানে, তাহলে সেটা আবার পেশেন্ট বি এর যখন সার্জারি করার জন্য সেটাকে ইউজ করা হবে, তো দেয়ার ইজ এ হাই চান্স কি এই লোকটাকে তখন ইনফেক্ট করছে। সো এই খুবই ইম্পর্টেন্ট এই স্লাইডটা, এটা মাথায় রাখবে যে only certain body fluids from a person who has HIV can transmit HIV, very important। সমস্ত কিছু না, সমস্ত কিছুর দ্বারা এইচআইভি ট্রান্সমিট হয় না। কিসের সাহায্যে এইচআইভি ট্রান্সমিট হয় আমাদের দেহের মধ্যে, কী সেই ফ্লুইডটা, এটা মাথায় রাখতে পারলে আর কনফিউশন আসবে না যে কিসের সাহায্যে এইচআইভি ছড়ায়, কিসের সাহায্যে ছড়ায় না। সিমেন স্পার্মস, ঠিক আছে, সিমেনের সাহায্যে এইচআইভি ছড়ায়, তো সিমেন থেকে সাবধান। ব্লাড থেকে এইচআইভি ছড়ায়, যেখানে সেখানে ব্লাড ট্রান্সফিউজ করা থেকে সাবধান। মায়ের দুধ হিউম্যান মিল্ক থেকে এইচআইভি ছড়াতে পারে, সাবধান। প্রি সেমিনাল ফ্লুইড প্রিকাম, যেটা লুব্রিকেশনের জন্য মেইনলি রিলিজ হয়, সে সেমিনাল ফ্লুইডটা সেটাতেও কিন্তু এইচআইভি সেটাও ট্রান্সমিট করতে পারে, সেটার ক্ষেত্রেও সেটার পাওয়ার থাকে যে এইচআইভি ও ট্রান্সমিট করে দেবে, সেটার ক্ষেত্রে সাবধান। ভেজাইনাল আর রেকটাল ফ্লুইডস, ভেজাইনা বা রেকটাল থেকে যে কোনো ধরনের ফ্লুইড যা হয়, যে কোনো ধরনের ফ্লুইড যদি সিক্রিট হয়, সেই সিক্রেশনসগুলোতে এইচআইভি ট্রান্সমিট করার ক্ষমতা থাকে। তো এই কয়েকটা জিনিস দেখলে এখানে এইচআইভি ট্রান্সমিট করার ক্ষমতা থাকে। এবার একটা কোয়েশ্চেন খুব কনফিউজ করে দেয় যে কিস করলে এইচআইভি ছড়ায় কি ছড়ায় না। সো এখানে কোথাও তোমরা স্যালাইভা দেখতে পেয়েছো? কোথাও স্যালাইভা দেখতে পেয়েছো কেউ? না স্যার। তার মানে কি, তাহলে যদি কিস করে কেউ তাহলে এইচআইভি ছড়াবে? না, ছড়াবে না। ভেরি সিম্পল, চলো ওটাও ক্লিয়ার করে দিচ্ছি সামনের স্লাইডে। ওয়েজ এইচআইভি ইজ নট ট্রান্সমিটেড, এটা থেকে কোয়েশ্চেন আছে, হ্যাঁ, যে এইচআইভি কী করলে ছড়াবে না। এগুলো একটা অপশানে দিয়ে দেয়, তখন বাকি তিনটা অপশান দেখে মনে হয় এগুলোতেও হয়, এটাতে হয়, কনফিউজ করে স্টুডেন্ট। স্যালাইভা দিয়ে কখনো এইচআইভি ছড়ায় না। চোখের জল, টিয়ার্স। মসকিউটো যে কেটে যেভাবে আমাদেরকে ম্যালেরিয়া করে দেয়, আমার রক্তকে কেটে দিল অন্য গায়ে চাল, কিন্তু মসকিউটো ম্যালেরিয়ার ক্ষেত্রে পারে, এইচআইভিকে ট্রান্সমিট করতে পারে না মসকিউটো। সুয়েট, ঘাম দেহ থেকে, কিন্তু ঘাম দ্বারা হয় না। শেয়ারিং ডিসিজ, একই পাত্রতে খাওয়া দাওয়া করছি, বাড়ির মধ্যে আছে একটা মেম্বার, বলে ওকে করোনার মতো করে আইসোলেট করে দিলাম না, তোর সঙ্গে কথা বলবো না, তোর থালা বাসন আলাদা, না, ওরকম ব্যাপার নেই। এইচআইভি ওরকম ইনফেকশিয়াস ওই অ্যাঙ্গেল মানে ওইরকমভাবে ইনফেকশিয়াস ডিজিজ না,
যে তুমি থালা বাসন শেয়ার করলে বলে এইচআইভি হয়ে যাবে। শেকিং হ্যান্ডস, ওর সঙ্গে হাত মেলাচ্ছি বলে হয়ে যাবে না। শেয়ারিং টয়লেট সিট, একই বাড়ির একই টয়লেট ইউজ করছি, হবে না। ক্লোজড মাউথ কিসিং, একদম ভালো মতো কিস করছি, হবে না, কারণ স্যালাইভা কন্টেনই করে না, ঠিক আছে। থ্রু দ্য এয়ার, বাতাসের সাহায্যে ছড়াবেন না। হাগিং, হাগ করছো, হবে না। যতক্ষণ না ব্লাড সিমেন ওই লেভেলে খেলা আসছে ততক্ষণ অবধি কিন্তু এইচআইভি ট্রান্সমিশন হবে না। সবার ক্লিয়ার আশা করছি, আর কোনো কনফিউশন ডাউট নেই। ওকে, এবার ম্যানেজিং এইডস। ম্যানেজিং কীভাবে করবো এইডসকে? এইডসের ডায়াগনোসিস করার জন্য যেটা ফেমাস টেস্ট করা হয় সেটা হচ্ছে এলিজা বা এলাইসা, যেটা ইচ্ছা সেটা বলতে পারো। এই এলাইসা টেস্ট যেটা আছে এটার ফুল ফর্ম হচ্ছে এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনোসরবেন্ট অ্যাসে, এটা মুখস্থ করার পয়েন্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, মাথায় রাখতে হবে। এলিজার ফুল ফর্ম কী? এটা কি করে মেনলি আমাদের দেহের ব্লাড টেস্ট করা হয় এলিজা টেস্টের মাধ্যমে। আর সেই ব্লাডে শুধু এটা আইডেন্টিফাই করার চেষ্টা করে, ডিটেক্ট করার চেষ্টা করে যে আমাদের দেহের মধ্যে কোনো এইচআইভি অ্যান্টিবডি আছে কি নেই। কারণ এইচআইভি যদি ভাইরাস অ্যাটাক হয়ে থাকে তাহলে অবশ্যই ওর বিরুদ্ধে শরীর ফাইট করার জন্য কিছু না কিছু অ্যান্টিবডি তৈরি করে থাকবে। তাহলে আমার দেহে কি কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে? যদি দেখতে পাই যে না অ্যান্টিবডি প্রেজেন্ট আছে, তার মানে কি আমি অলরেডি এইচআইভি অ্যাটাকড। তো এটা মেনলি করে। এবার যদি কারো ক্ষেত্রে এইচআইভি অ্যান্টিবডি পেয়ে যায় তো সেটাকেই চূড়ান্ত মেনে নেওয়া হয় না। যদি কারো ক্ষেত্রে এইচআইভি অ্যান্টিবডি পেয়ে যায় যে হ্যাঁ, তাহলে হ্যাঁ কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ দেয়ার ইজ আ হাই চান্স দ্যাট লোকটা এইচআইভি ইনফেক্টেড। কিন্তু সেটাকে ডাবল চেক করার জন্য, আরও ভালো মতো কনফার্ম করার জন্য আবার আমরা সেটাকে ওয়েস্টার্ন ব্লটিং করি। কী করি? ওয়েস্টার্ন ব্লটিং। এনজাইম লিঙ্ক করার পরে এটা ফার্স্ট স্টেপ, এটা করে যখন কনফার্ম হয়ে গেলাম লোকটার হয়েছে তখন সেকেন্ড স্টেপে কিন্তু আমরা ওয়েস্টার্ন ব্লটিং করি, দিয়ে ডাবল চেক করার জন্য, সিওর শট হওয়ার জন্য যে হ্যাঁ হয়ে গেছে। নর্দার্ন ব্লটিং হয়, ইস্টার্ন ব্লটিং হয়। তো এটা কোয়েশ্চেন চলে আসে যে এইডসের ক্ষেত্রে নর্দার্ন ব্লটিং করা হয় না আর কী করা হয়? ওয়েস্টার্ন ব্লটিং করা হয়, নট নর্দার্ন। ট্রিটমেন্ট কি? অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি, ART। এটা পুরোটাও লেখা থাকতে পারে, শুধু সিম্পলি ARTও লেখা থাকতে পারে। অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি আমরা ইউজ করি। এখানে কি হয়, এখন অবধি কোনো পার্মানেন্ট কিওর এইডসের আসেনি। এখানে মেনলি আমরা অ্যান্টি রেট্রোভাইরাল থেরাপি ইউজ করি। যেটা কি করে এখানে, এটা মেনলি ইনভলভ থাকে কম্বিনেশন অফ ড্রাগস। অনেকগুলো ড্রাগস একসঙ্গে আমি দিই একটা পেশেন্টকে যে এইচআইভি ইনফেক্টেড, আর সেই ড্রাগসগুলোর উদ্দেশ্য অনেকগুলো থাকতে পারে। কী কী উদ্দেশ্য থাকতে পারে? যে এই যে ভাইরাস গেছে এইচআইভি, ও কী করছে আলটিমেটলি টি সেলসের মধ্যে গিয়ে নিজেকে রেপ্লিকেট করছে, নিজের সংখ্যা বাড়াচ্ছে প্রচুর পরিমাণে। তো এই রেপ্লিকেট যে করছে, তো ও রেপ্লিকেশনটার সংখ্যা আমি মাত্রা কমাতে পারি, যে আমি ওকে বাইন্ড হতে দিচ্ছি না ভালো করে টি সেলসের সঙ্গে। তো ওটা করার জন্য ড্রাগ দিতে পারি, মানে সবই একসঙ্গে ড্রাগ চালানো হয়, কম্বাইন্স অফ ড্রাগ চালানো হয় ART। এই জন্য কোনো পার্টিকুলার ওষুধের নাম লিখে না, দেখতে পাচ্ছ একটা থেরাপি বলা হচ্ছে এটাকে। থেরাপি মানে কি, যখন মাল্টিপল ড্রাগস আমি ইউজ করছি। রেডিউস দ্য ভাইরাল রোড, এবার আমি চেষ্টা করি যেন আরও বাকি আমার যারা ইমিউনো সেলস আছে সেই সেলসগুলো খুব বেশি অ্যাক্টিভ হয় আর প্রচণ্ড ভারী মাত্রায় এইচআইভি সেলসটাকে দমন করার চেষ্টা করে। তো ভাইরাল লোডটা যাতে সেখানে ভাইরাল পরিমাণটা যেন কমে সেটা করার চেষ্টা করি। আর ইমিউনো সিস্টেমটাকে রিকভার করার জন্য যা যা দেওয়া উচিত, যাতে বাকি ইমিউনো সিস্টেমটা পুরো স্ট্রংভাবে কাজ করে, খুব অ্যাক্টিভভাবে কাজ করে, ওদেরকে উদ্দীপিত করার জন্য যা যা দেওয়া প্রয়োজন আমরা সব কিছু দিই। এবার একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা সেন্ট্রাল ডগমা যারা জানো, সেন্ট্রাল ডগমার ক্ষেত্রে জানো যে সেন্ট্রাল ডগমা কে বলতে পারবে? হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা? ডিএনএ থেকে আরএনএ, আরএনএ থেকে প্রোটিন সংশ্লেষ। ভেরি গুড। তো ডিএনএ থেকে কি হলো রামিজ? আরএনএ হলো। আরএনএ থেকে প্রোটিন হলো। তো এটাকে ট্রান্সলেশন বলি রামিজ, এটাকে কি বলি? ডিএনএ থেকে আরএনএ কে ট্রান্সলেশন। ডিএনএ থেকে আরএনএ কে কি বলি? ডিএনএ থেকে আরএনএ কে ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। আর ডিএনএ থেকে ডিএনএ কে কি বলি? ট্রান্সলেশন, রেপ্লিকেশন। ট্রান্সলেশন তো আরএনএ থেকে প্রোটিন কে বলি। রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় রেপ্লিকেশন বলি। এবার যদি আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় তাহলে ওটা কিসের জন্য হবে? এটাকে কি বলবো? রিভার্স ট্রান্সক্রিপশন। এটা কিসের জন্য হয় রিভার্স ট্রান্সক্রিপশন? কোন এনজাইম এটার জন্য রেসপন্সিবল? ট্রান্সক্রিপ্টেড এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা আরএনএ থেকে ডিএনএ করার জন্য রেসপন্সিবল। তো এই এনজাইমটা হচ্ছে সমস্ত গোড়া, যেটার জন্য আমরা এখন অবধি কোনো পার্টিকুলার একটা ওষুধ আবিষ্কার করতে পারিনি। কারণ আমরা ধরো
এইচআইভিকে ধরা পড়লো যে এটা এইচআইভি, এইচআইভি সঙ্গে সঙ্গে আরএনএ স্টেজে গেল, আবার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ করে আবার ডিএনএ ফরম্যাটে চলে আসলো। ঠিক আছে, তো হয় কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কারণে এইচআইভি তার সিচুয়েশনস মানে তার রূপ যেটা আছে ওটা চেঞ্জ করতে থাকে, আর তার রূপ যেহেতু চেঞ্জ হতে থাকে আমরা পার্টিকুলার কোনো একটা এখন অবধি ওষুধ তৈরি করতে পারিনি যেটা ওই পার্টিকুলার রূপটাকে গিয়ে ধ্বংস করবে বা মেরে ফেলবে। এটা ঠিক আছে হায়ার স্টাডিতে তোমরা জানবে, একটা বেসিক আইডিয়া দিয়ে রাখলাম যে এইচআইভির সঙ্গে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা জরুরি। মানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা যত বেশি অ্যাক্টিভ তত বেশি কী হবে, এইচআইভি গ্রো করবে, এইচআইভির সংখ্যা বাড়বে। সো আমরা যদি এমন মেডিকেশন দিই যেটা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমের অ্যাক্টিভিটিকে থামিয়ে দেবে, ওকে ইনহিবিট করবে, তাহলে সেটা কিন্তু কার্যকরী হতে পারে। আশা করি ক্লিয়ার এই কথাটাও। প্রিভেনশন স্ট্র্যাটেজি কি, যেটা কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে, প্রিভেনশন স্ট্র্যাটেজি হচ্ছে প্রিভেনশন ইজ দ্য কি স্প্রেড অফ এইচআইভিকে প্রিভেন্ট করার জন্য। তো অ্যাভয়েডিং নিডল শেয়ারিং একদম অ্যাভয়েড করতে হবে, স্পেশালি আইভি ড্রাগ ইউজের ক্ষেত্রে, ইন্টারভেনাস ড্রাগ ইউজের ক্ষেত্রে। আর প্র্যাকটিসিং সেফ সেক্স, সেফ সেক্স মানে কি তোমার প্রোটেকশন, ধরো কন্ডোমস ইউজ করতে হবে, ঠিক আছে, তোমার মাল্টিপল সেক্স পার্টনার রাখতে হবে না, ঠিক আছে, মাল্টিপল সেক্স পার্টনার রাখলে সেখানে চান্সেস অনেক বেড়ে যায়। তারপর তোমার হ্যাঁ এটা মেনলি তো নিডল শেয়ারিং, প্র্যাকটিসিং সেফ সেক্স, এগুলো করে আমরা মেনলি এইডস যেটা আছে সেটাকে প্রিভেন্ট করতে পারি। তো প্রিভেনশন স্ট্র্যাটেজি। সো এইডস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন কোয়ারি কিছু আছে অ্যাজ অফ নাও? হাসিবুর, অনির্বাণ, সুদীপা, শবনম? নেই? হাসিবুর ক্লিয়ার, অনির্বাণ, শবনম, সুদীপা ক্লিয়ার। ঠিক আছে, ক্যামেরা চলে এসো সুদীপা, শবনম, অনির্বাণ, লুকিয়ে গেলে তোমরা আবার। আন্ডারস্ট্যান্ডিং ক্যান্সার, আনকন্ট্রোলড সেলুলার গ্রোথ। আনকন্ট্রোলড সেলুলার গ্রোথ, ক্যান্সার মানে কি আনকন্ট্রোলড সেলুলার গ্রোথ। আমাদের সেলের একটা স্পেশাল প্রপার্টি থাকে, তোমরা সবাই দেখলে অনেকগুলো জিনিস, আমরা বারবার বলছিলাম যে অনেকগুলো চেক পয়েন্ট থাকে, বলেছিলাম তো অনেকগুলো চেক পয়েন্ট থাকে। তো সেই চেক পয়েন্টগুলো যদি ফেল করে যায় দেখতে যে সেলের মধ্যে কি ঠিক আছে কি ভুল আছে, তখন কিন্তু সিচুয়েশন উল্টোপাল্টা হয়। এবার আমাদের সেলের একটা পার্টিকুলার প্রপার্টি থাকে, যে প্রপার্টিটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। কে জানে এটার ব্যাপারে? হোয়াট এক্স্যাক্টলি ইজ কন্ট্যাক্ট ইনহিবিশন? কন্ট্যাক্ট ইনহিবিশন এটাকে বাংলায় কি বলে, ওই তোমার স্পর্শ করে নিয়ে যে দমন হয়ে যায়, থেমে যায়, সেটা কন্ট্যাক্ট ইনহিবিশন বলে। কারো আইডিয়া আছে এটার ব্যাপারে? হোয়াট ইজ কন্ট্যাক্ট ইনহিবিশন? সো কন্ট্যাক্ট ইনহিবিশন, রামেশ ভাই কোথায় তুমি? বাইরে তো? বাগানে স্যার। আচ্ছা, কি ফ্লেক্সিবিলিটি! হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। সো কন্ট্যাক্ট ইনহিবিশন যেটা আছে এটা মেনলি কি করে, ধরো একটা সেল আর একটা সেলের যখন পাশে এভাবে লেগে যায় তখন অটোমেটিকলি ওরা কি করে, নিজের গ্রোথটাকে থামিয়ে দেয়, আর ফার্দার ডিভাইড ওইভাবে করে না। মানে ডিভাইডের রেশিওটা যেখানে যেমন দরকার সেখানে মেনটেন থাকে। এটা আরও ডিটেলসে বলতে গেলে টাইম লেগে যাবে, আর বলবো না, শুধু বেসিক খুব বাংলা পাতি ভাষায় বলছি। একটা সেল, এটা একটা সেল, দুটো সেল যখন একে অপরের স্পর্শে আসলো, স্পর্শে আসার পর ওরা কিন্তু নিজের ফার্দার গ্রোথটা, যেটা লিমিটের বাইরে গ্রোথটা করে না, থেমে যায়। এটাকে বলে কন্ট্যাক্ট ইনহিবিশন। স্পর্শ হলো আর সেল গ্রোথটা, সেল ডিভিশনটা ইনহিবিট হয়ে গেল, থেমে গেল। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রপার্টি সেলদের ক্ষেত্রে। কিন্তু কি হয়, কোনো কোনো সময় গণ্ডগোলের কারণে এই কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টিটা সেলের মধ্যে হারিয়ে যায়। এটা এই বৈশিষ্ট্যটাকে সেলটা লুজ করে। লুজ করার ফলে কি হবে, ওই সেলটা ঠেকছে, একে অপরের সঙ্গে স্পর্শ করছে, কিন্তু ওদের গ্রোথ থামছে না। গ্রোথ যদি না থামে, আনকন্ট্রোলড গ্রোথ হয়ে যায় সেলের, তখন সেটাকে বলি ক্যান্সার, সোজা সাপটা বাংলা ভাষায়। তাহলে কি, ক্যান্সার ইজ এ কমপ্লেক্স গ্রুপ অফ ডিজিজ ক্যারেক্টারাইজড বাই দ্য আনকন্ট্রোলড ডিভিশন অফ অ্যাবনর্মাল সেলস। কারণ যে সেলসটা নিয়ে কন্ট্যাক্ট ইনহিবিশন প্রপার্টি হারিয়ে দিয়েছে সে আর নর্মাল নেই, সে অ্যাবনর্মাল হয়ে গেছে। দ্যাট ক্যান ইনভেড সারাউন্ডিং টিস্যুজ অর স্প্রেড টু ডিস্ট্যান্ট পার্টস অফ দ্য বডি। এটা কি করতে পারে, ওই সেলটার থাকার কথা এখানে, কিন্তু ওর পাড়া প্রতিবেশী যারা আছে, পাড়া প্রতিবেশীর দিকেও ও এদিকে ঢুকছে, এদিকে ঢুকছে, নিজের গ্রোথ করে যাচ্ছে এদিক ওদিক, ঠিক আছে, কোনো সীমানা বোঝে না। আর শুধু ওখানে থাকছে তাই না, ও হয়েছে তোমার ধরো ইন্টেস্টাইনে, ঠিক আছে, কিন্তু ওর সেল তোমার ব্রেন অবধি যাচ্ছে, ওভার গ্রোথ সেল। তো নিজের এক জায়গাতে মানে ঠিকঠাকও থাকে না, স্প্রেড টু ডিস্ট্যান্ট পার্ট, বিভিন্ন শরীরের বিভিন্ন দূরের পার্টেও ছড়িয়ে যায়।
আর এই যে সেলের গ্রোথ আর এক জায়গা থেকে ওভার গ্রোথ আর এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে যাওয়ার এই ইভেন্টটাকে বলা হয় মেটাস্ট্যাসিস, যেটা তোমরা জানো এগুলো জিনিস সবাই। তাহলে হোয়াট ইজ ক্যান্সার? ক্যান্সার সেলস লুজ দেয়ার নর্মাল গ্রোথ রেগুলেশন, প্রলিফারেটিং ইনডিফিনিটলি। নর্মাল গ্রোথে যেটা রেগুলেশন থাকে ওদের মধ্যে, সে রেগুলেশনটা থাকে না, সো উল্টোপাল্টাভাবে গ্রোথ করে। প্রলিফারেটিং ইনডিফিনাইটলি অ্যান্ড ফেলিং টু আন্ডারগো প্রোগ্রাম সেল ডেথ, অ্যাপোটোসিস। আমি মনে করো কার মনে পড়ছে অ্যাপোটোসিসটা? আমি যখন সেল সাইকেল সেল ডিভিশন চ্যাপ্টার শুরু করেছিলাম বলেছিলাম একটা সেলের কাছে 3টা অপশন আছে, বলেছিলাম সুদীপা, শবনাম, হাসিবুর, রামিজ, বলেছিলাম সেলের কাছে 3টা অপশন, সেল ডেথ, অ্যাপোটোসিস। ইয়েস। তো একটা তো অপশন থাকে যে ও সেল ডিভিশনে যাবে কি যাবে না, একটা অপশনে থাকে যে তোমার সেলটা যদি প্রয়োজন না থাকে ওরা ফালতু মরে যাবে। তো এটা একটা খুব প্রোগ্রাম সেল ডেথ, মানে প্রোগ্রাম মানে বুঝতে পারছো এটা এমনি এমনি হচ্ছে না, আমার সেল শরীর নিজে থেকে ওটাকে মেরে ফেলছে কারণ ওর প্রয়োজন নেই, তো ওই জিনিসটা হারিয়ে দেয়, সেল মরে না, প্রোগ্রাম সেল ডেথটা হয় না, অ্যাপোটোসিসটা হয় না। ইন দ্যাট কেস প্রলিফারেটিং ইনডিফিনাইটলি মানে বিভাজিত হওয়া, ইনডিফিনাইটলি মানে অনির্দিষ্টভাবে, কোনো নির্দিষ্ট নাই, কোনো কাউন্ট নাই, আলটিমেটলি গ্রো করে যাচ্ছে আনলিমিটেডভাবে, সেখানে সেই ব্যাপারটাকে আমরা ক্যান্সার বলি। কেমিক্যালস কী কী হতে পারে, কজেসের ব্যাপার দেখি, যেগুলো জিনিস ক্যান্সার সৃষ্টি করে সেগুলোকে আমরা কার্সিনোজেন্স বলি, সবাই জানো। কী কীভাবে হতে পারে কেমিক্যালস কার্সিনোজেনের মধ্যে যদি দেখতে যাই, তবাক্কু, সিগারেটের যেটা থাকে সেটা, ঠিক আছে, অ্যাসবেস্টাস, সার্টেন ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, আরও কিছু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস আছে যেগুলোর নাম কঠিন, তোমাদেরকে জানতে হবে না। তো তবাকু আর অ্যাসবেস্টাসটা মাথায় রাখো তোমরা, তবাকু আর অ্যাসবেস্টাস। রেডিয়েশনের যদি কথা বলি, আয়োনাইজিং রেডিয়েশন, রেডিয়েশনের যদি কথা বলি তাহলে আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে আছে এক্স রেজ, গামা রেজ আর আলট্রাভায়োলেট রেজ ফ্রম সানলাইট। এটা ডিরেক্টলি সানলাইট থেকে এসে যেটা অ্যাটাক করে, এক্স রে, গামা রে বা ইভি রে হতে পারে। সো যারা রেডিওলজি ডিপার্টমেন্টে কাজ করে, যারা অলওয়েজ তোমার ওই সিটি স্ক্যান, ঠিক আছে, এক্স রে, এগুলো ধরনের ডিভাইস হ্যান্ডেল করে হসপিটালে যারা কর্মচারী, তাদের ক্ষেত্রে কিন্তু হাই রিস্ক জোন, ওগুলো রেডিওলজি ডিপার্টমেন্টে হাই রিস্ক জোন। যারা তোমার এমআরআই মেশিন চালাচ্ছে, ঠিক আছে, ওগুলো হাই রিস্ক জোন, কারণ ওখানে হেভিলি যে ম্যাগনেট ইউজ করা হয়, সেখানে আলটিমেটলি এই হাই বিম রেডিয়েশনের গেম ওখানে কমপ্লিটলি। তোরা যখন যত বেশি লঙ্গার এক্সপোজারে থাকছে, দ্যার ইজ এ হাই চান্স কি ওদের ওখানে কী হবে, এগুলো দ্বারা ইনফেক্ট হওয়ার চান্সেসটা বেড়ে যাবে। ভাইরাসেস আছে কিছু, যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি, বা হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি আছে, এরাও কিন্তু ক্যান্সার সৃষ্টি করতে পারে। জেনেটিক্স যদি হয়, মানে মিউটেশন ঘটে গেছে আমার শরীরের মধ্যে, মানে হতে পারে জেনেটিক্সটা ধরো আমি ইনহেরিট করেছি প্যারেন্টসদের কাছ থেকে, তো সেখানে জেনেটিক্সের কারণে কী হচ্ছে, আমার মিউটেশন ঘটে আছে, সেল কন্ট্রোলে থাকছে না, সেক্ষেত্রে ক্যান্সার হতে পারে। আরও যদি দেখি ক্যান্সারের টাইপের ব্যাপারে, তো যখন দেখো সেলের যখন গ্রোথ হয়, যখন সেলের গ্রোথ হয়, কোন গ্রোথ? ওভার গ্রোথ। সেলের যখন কেমন গ্রোথ হয়? ওভার গ্রোথ, বেশি অতিরিক্ত গ্রোথ, তখন দুটো কন্ডিশন হয়। মানে এই সেলের ওভার গ্রোথটাকে বলি আমরা টিউমার। কি বলি? টিউমার। এই টিউমারটা দুটো কন্ডিশন হতে পারে, দুটো টাইপ হতে পারে। একটা টিউমার হচ্ছে বিনাইন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইন মানে কি, হ্যাঁ ও ওভার গ্রোথ করছে, আমার পার্টিকুলার এখানটাতে হয়ে গেছে, এই জায়গাটাতে ওভার গ্রোথ করছে, ওভার গ্রোথ করে ও এইটাতে নিয়ে সংখ্যা বড় করছে, এই জায়গাটাতে এরকমভাবে বড় হচ্ছে, দলা পাকিয়ে ও এক জায়গাতেই বড় হচ্ছে, কিন্তু নিজেকে স্প্রেড আউট করে শরীরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে না, মানে মেটাস্ট্যাসিস ইভেন্টটা করে না, গ্রোথ করছে। নর্মাল যেটা করা উচিত ওর থেকে বেশি গ্রোথ করছে, কিন্তু লোকালাইজড আছে এক জায়গাতে, আর ও বাইরে এদিকে বেরিয়ে আসছে, বুঝতে পারছো, বাইরে নিজের শরীর দেহের বাইরের দিকে বেরিয়ে আসছে, কিন্তু শরীরের ভেতরের আমার যেগুলো আরও সেলস আছে, টিস্যু আছে, তারাকে অন্যদিকে ঠেলে দিচ্ছে না, বা তাদের ধরো বাজেভাবে ড্যামেজ দিচ্ছে না, মানে ইনভেসিভ অত বেশি হচ্ছে না, সেটাকে আমরা বিনাইন বলি। বাপরে, এতক্ষণে কে জয়েন করছে ভাই? ওকে, দিতি মণ্ডল। ওকে, সো ধরো যেটা এক জায়গাতে লোকালাইজড আছে, অতিরিক্তভাবে মানে এদিক ওদিক ছড়াচ্ছে না, সেটাকে আমরা বিনাইন বলি। আর যদি ওই পার্টিকুলার টিউমারটা নিজের সারাউন্ডিং টিস্যুকে হ্যাম্পার করতে শুরু করে, মানে নিজের পার্টিকুলার ধরো আমার এখানে হয়েছে, এখানে আবার যে অন্য অন্য সেলস বা টিস্যুস আছে ওদের দিকে গ্রো করছে, ওদেরকে সরিয়ে সরিয়ে এদিক ওদিকে ওদের দিকে গ্রো করছে, বা এত বেশি অতিরিক্ত গ্রো হচ্ছে দিয়ে দলা পাকিয়ে পাকিয়ে দলাগুলো খুলে যাচ্ছে, সে দলাগুলো ছড়িয়ে ছিটিয়ে অন্য অন্য জায়গাতে যাচ্ছে বডি। তো ইন দ্যাট কেস মেটাস্ট্যাসিস ইভেন্ট যদি শো করে, তাহলে ইন দ্যাট কেস সেটাকে বলি ম্যালিগন্যান্ট।
যেটা হচ্ছে টিউমারের দুটো টাইপ, একটা হচ্ছে লোকালাইজ যদি থাকে এক জায়গাতে স্থির থাকে বিনাইন, একটা হচ্ছে ম্যালিগন্যান্ট। বিনাইনটা ক্ষতিকর না, বিনাইনটা ম্যানেজেবল পুরোপুরি। বিনাইন যদি কারো হয় ওষুধ ফষুধ খেয়ে বিনাইনটা সারিয়ে নেওয়া যায়, কোনো কোনো ক্ষেত্রে বিনাইনটাকে কেটে বাদ দিতে হতে পারে, কিন্তু বিনাইনটা পুরোপুরি সারিয়ে নেওয়ার মতো, ওটা ডেঞ্জারাস না, ফাটাল না, মৃত্যু হবে না। কিন্তু ম্যালিগন্যান্ট যদি হয়ে যায় তাহলে বলবো কি যে ওই ম্যালিগন্যান্ট টিউমার আর ম্যালিগন্যান্ট নেই, ওটা এবার কি হয়ে গেছে, ক্যান্সার হয়ে গেছে। যদি কারোর ক্ষেত্রে ম্যালিগন্যান্ট টিউমার দেখতে পাওয়া যায় তাহলে এটা বুঝে নিতে হবে যে ওকে ক্যান্সার হয়ে গেছে। ঠিক আছে, বিনাইন আর ম্যালিগন্যান্ট ক্লিয়ার সবার এত দূর অবধি? এবার ডিটেকশন কিভাবে করব, ডিটেকশন কিভাবে করব ক্যান্সার হয়েছে কিনা, ওটার জন্য আমরা বায়োপসি করতে হয়। বায়োপসি মানে কি, টিস্যু অ্যানালিসিস। পার্টিকুলার জায়গার, সেই পার্টিকুলার জায়গাটার টিস্যুটা অনেকগুলো প্রসেস আছে, যেমন এফএনএসি একটা প্রসেস আছে, ঠিক আছে, এফন্যাক। তো অনেকগুলো প্রসেস আছে যেগুলোর সাহায্যে টিস্যুটাকে কালেক্ট করা হয় সেই জায়গা থেকে। কালেক্ট করার পরে দেখা হয় যে ও টিস্যুটার সিচুয়েশনস কী আছে, হিস্টোলজি, হিস্টোকালচার করে এক কথায়, টিস্যু কালচার করে। সো বায়োপসি একটা প্রসেস আছে যেটার সাহায্যে ধরা পড়বে। সিটি স্ক্যান করতে পারি, ঠিক আছে, এমআরআই করতে পারি, ব্লাড টেস্ট করতে হতে পারে টিউমার মার্কার দেখার জন্য। কিছু কিছু টিউমার মার্কার থাকে বডির মধ্যে, সেই মার্কারগুলো যদি পাওয়া যায় ব্লাড টেস্ট করে তাহলে বুঝে নেবো যে হ্যাঁ কিছু ব্যাপার আছে, গন্ডগোল আছে। তো এইভাবে ডিটেক্ট করতে পারি। ট্রিটমেন্ট কি, অ্যাপ্রোচেস অফ এন কম্বাইন সার্জারি টু রিমুভ টিউমার। সেখানেও কম্বাইন করা হয়, যেরকম আমরা এইডসের ক্ষেত্রে পড়লাম, এখানে কিন্তু কম্বাইন করা হয়। পার্টিকুলার একটাই জিনিসের সাহায্যে শুধু করা হয় না, ধরো কেমিক্যাল কিছু ওষুধ দেওয়া হয়, ঠিক আছে, কিছু ওষুধ দেওয়া হয়, যে ওষুধটার কাজ কি থাকে যে তুই ভাই গিয়ে ওই ক্যান্সার সেলটাকে ধ্বংস কর, মেরে ফেল। তো যদি ওষুধ দিয়ে করি তাহলে সেটাকে কেমোথেরাপি বলবো, মানে কেমিক্যাল ড্রাগস কাজ করছে ক্যান্সার সেল মারার জন্য। কোনো কোনো ক্ষেত্রে আমরা রেডিয়েশন থেরাপি ইউজ করি, হাই বিম রেডিয়েশন এনার্জি দিয়ে, রেডিয়েশন দিয়েই আবার ধ্বংস করি। হতে পারে রেডিয়েশন জন্য আমাকে হয়েছে, এবার রেডিয়েশন যখন পাওয়ারফুল রেডিয়েশন ইউজ করছি কোনো পার্টিকুলার দেহের জায়গাতে যেখানে আমার ক্যান্সার হয়ে গেছে, সেখানে দিলে সেখানকার সেলটাকে পুড়িয়ে মেরে দেবেও একদম, সেখানে ডেথ পুরোপুরি। তো রেডিয়েশন থেরাপি ইউজ করা হতে পারে হাই এনার্জি বিএমস ইউজ করে, বা ইমিউনোথেরাপি আমি ইউজ করতে পারি, ঠিক আছে, যেটা মেনলি বুস্টিং দ্য বডিজ ইমিউনো রেসপন্স, যাতে আমার শরীরটার ইমিউনিটি না হারিয়ে দেয়, আমি দুর্বল না হয়ে যায়। দুর্বল হয়ে গেলে কিন্তু মানে বুঝতে পারছো ফাইট করার ক্ষমতা কমে যাবে। তো এখানে ছবিটা দেখে বুঝতে পারছো যে কোষের দলা পাকানো, এগুলা ক্যান্সারের সেলস ধরো, বুঝতে পারছো। আর সিটি স্ক্যানস এমআরআই দেখানো হচ্ছে এখানে। চলো, ডিটেকশন অ্যান্ড ট্রিটমেন্ট হলো। এবার ড্রাগস অ্যান্ড অ্যালকোহল অ্যাবিউজ ইজ আওয়ার নেক্সট পার্ট। তো ড্রাগস আর অ্যালকোহল অ্যাবিউজ কি, ধরো যেগুলো সাবস্ট্যান্সের অ্যাবিউজ বলতে আমরা বুঝি যে ড্রাগস বা অ্যালকোহলের ইললিসিট ব্যবহার, মানে ইললিসিট ব্যবহার মানে কি, মানে অনিয়মিক ব্যবহার, পুরোপুরি খুব ক্ষতিগ্রস্তভাবে ব্যবহার করা, নিজেকে ড্যামেজ দেওয়া। পোজেসেস সিগনিফিক্যান্ট হেলথ অ্যান্ড সোসাইটাল চ্যালেঞ্জ। শুধু কি শরীরের ক্ষতি হবে, শরীরের তো হবেই হবে, 100% ড্যামেজ হবে, সঙ্গে সঙ্গে সোসাইটাল চ্যালেঞ্জও হবে। সোসাইটাল মানে কি, আমরা সামাজিক জীব, আমাদেরকে সমাজের সঙ্গে ঠিকঠাকভাবে বাঁচতে হবে। আর তুমি বলো যে লোকটা মাতাল তাকে তুমি আলাদাভাবে দেখো, তাই তো, সবাই আমরা আলাদাভাবে দেখি। তো একটা ভদ্র সভ্য লোকের সমাজে যার সম্মান, ওকে যেভাবে আর 5টা মানুষ অ্যাডমায়ার করবে, রেসপেক্ট করবে, একটা মাতালের ক্ষেত্রে সেটা চেঞ্জ হবে। ও যত বড় ডাক্তার হোক না, কবির সিং হোক না কেন, সেটা আলাদা কথা। মাতাল মানে মাতাল, মেয়ের বাড়ি থেকে কিন্তু বাধা দেবে, বিয়ে দেবো না, ঠিক আছে, কবির সিংওয়ালা সিচুয়েশন হবে। সো ওই সোসাইটাল চ্যালেঞ্জেসও ওকে ফেস করতে হতে পারে। আন্ডারস্ট্যান্ডিং দ্য টাইপস অফ সাবস্ট্যান্সেস অ্যাবিউজড, দেয়ার অরিজিনস অ্যান্ড দেয়ার ইমিডিয়েট এফেক্টস, এটা আমরা এখানে দেখব। কী কী দেখব, খুবই সুন্দরভাবে চার্টটা তোমাদের সামনে করা আছে। এই চার্টটাকে মুখস্থ করে নিয়ে যেতে পারলেই সমস্ত কোশ্চেন এখান থেকে মানে এর বাইরে আর হবে না। ক্যাটাগরি ওয়াইজ করা আছে। ওপিয়েড থাকে একটা ক্যাটাগরি, টাইপ 2 ইজ ক্যানাবিনয়েডস, টাইপ 3 ইজ হ্যালুসিনোজেনস। ওপিয়েডসের মধ্যে কী কী আছে, হিরোইন, মরফিন, জানতে হবে না, হিরোইন আর মরফিন। ওপিয়েডসের মধ্যে আছে হিরোইন আর মরফিন। কি করে এরা, খুব ইম্পর্টেন্ট কথা, ওপিয়েডস যারা আছে মানে হিরোইন বা মরফিন যারা আছে, এরা আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ডিপ্রেস করে। সেটা কি করতে পারে, এবার পেন রিলিফ করে দেবে, কারণ আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমাকে বাঁচিয়ে রেখেছে, আমি ওর জন্য সব কিছু ফিল করতে পারছি। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে পুরোপুরি ড্যামেজ করে দিল, ওকে ডিপ্রেস করে দিল, তাহলে পেইন আমার রিলিফ হবে। ইউফোরিয়া হবে, ইউফোরিয়া মানে কি, অট্ট হাসি খুশিতে চলে যাবো, আমি অন্য জগতে ভাসবো, কিছু জানি না এই দুনিয়াতে কী হচ্ছে, ঠিক আছে। ড্রাউজিনেস আসবে, এনার্জি থাকবে না, বুঝতে পারবো, মূর্ছে থাকবো। রেসপিরেটরি ডিপ্রেশন আসতে পারে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন দুর্বল, তো আমি যে শ্বাস নিচ্ছি, আমি তো শ্বাস ম্যানুয়ালি নিচ্ছি না, আমার ব্রিদিংটা অটোমেটিকলি হচ্ছে, তো ওটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম করাচ্ছে। এবার যদি আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিজেই একদম ঘুমাতে যায়, বলছে না ভাই আমি ডিপ্রেশনে আছি, রেস্ট করবো এখন, তাহলে তো আমার ব্রিদিং সিস্টেমও ডিপ্রেশনে যাবে, তো সেখানে চান্সেস বেড়ে যাবে খুব ডেঞ্জারাস ব্যাপারে।
হিরোইন ইজ ডিরাইভ ফ্রম দ্য, এবার ইম্পর্টেন্ট কথা লেখা আছে হিরোইন কোথা থেকে ডিরাইভ করা হয়। হিরোইন ইজ ডিরাইভ ফ্রম দ্য ওপিয়াম পপি, যেটা সায়েন্টিফিক নেম হচ্ছে প্যাপাভার সোমনিফেরাম। ওপিয়াম পপি নামক ট্রি থেকে, গাছ থেকে, মেনলি প্লান্ট থেকে আমরা ওই হিরোইনটাকে কালেক্ট করে থাকি। এবার সেকেন্ড হচ্ছে ক্যানাবিনয়েডস। ক্যানাবিনয়েডসের এক্সাম্পল হচ্ছে ম্যারিওয়ানা আর হাসিস। ম্যারিওয়ানা এবং হাসিস কী করে? ম্যারিওয়ানা হাসিস এরা আমার মেনলি ব্রেন ফাংশনকে অ্যাফেক্ট করে, অল্টারিং পারসেপশন, কোনো কিছু আমি দেখতে পাই না, মাথা চক্কর দেওয়া, ব্লারি ব্লারি দেখা, সেটা হবে। মুড ঠিকঠাক থাকবে না, কগনিটিভ প্রসেসগুলো ঠিকঠাকভাবে করবে না, মানে আমি ঠিকঠাকভাবে কোথায় কী বলতে হবে সেটা বুঝতে পারবো না, কোথায় কী বলতে হবে না সেটা বলবো, কী বলছি না বলছি সেটা জানি না, কোনো কন্ট্রোল নেই। ক্যান কজ রিল্যাক্সেশন, হ্যাঁ, তবে এই যে আমাকে রিল্যাক্স করতে পারে, আমি জানি না, আমি পরীক্ষায় ফেল পড়েছি, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়েছে, আমি কিচ্ছু জানি না, আমি রিল্যাক্স করছি শুধু। সো সেই সিচুয়েশনসগুলো এরা দিয়ে দেয়। হাইটেন্ড সেন্সারি এক্সপিরিয়েন্স বাট অলসো অ্যাংজাইটি অর প্যারানোয়া, প্যারানোয়ার মতো সিচুয়েশনস, অ্যাংজাইটি আসবে, প্যারানোয়া আসবে, এগুলো হবে। এলএসডি, ঠিক আছে, এটা জানতে হবে না, এমডিএমও জানতে হবে না। এলএসডি, এলএসডিটা শুধু জানবে যেটা হ্যালুসিনোজেন। এলএসডি হচ্ছে একটা হ্যালুসিনোজেনেটিক এজেন্ট। এলএসডি এটা কী করে? মেনলি একই জিনিস যা এই ক্যানাবিনয়েডস করে, পারসেপশনকে ডিস্ট্রয় করবে, ডিস্টরশন করবে, ওখানে থট ঠিকঠাক হবে না, ভাবনা চিন্তা করতে পারবো না, লজিক্যালভাবে কথা বলতে পারবো না, মুড আমার সুইং করবে যে আমার কী করবে, আমি নিজে কী করছি নিজে জানি না। অফার লিডিং টু ভিজুয়াল অর অডিটারি হ্যালুসিনেশনস, আমি দেখছি হ্যালুসিনেট করছি, যেখানে যেটা দেখার না সেখানে সেটা দেখছি। অডিটারি, যেটা কেউ আমার পাশে বলছে না আমি সে কথা শুনতে পাচ্ছি, ঠিক আছে, আমাকে আমার গার্লফ্রেন্ড ডাকছে না পাশ থেকে, আমি তাও শুনতে পাচ্ছি আমাকে কেউ ডাকছে, ঠিক আছে, এইগুলো ধরনের জিনিস হ্যালুসিনেট করতে শুরু করেছি আমি, আলাদা মোহের জগতে ভাসছি। সো ক্যান কজ আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, এবার স্বাভাবিক, আমার সামনে গার্লফ্রেন্ড নেই, আমার সামনে একটা র্যান্ডাম অপরিচিত কোনো ভদ্র মহিলা হেঁটে আসছে, আমি তাকে গার্লফ্রেন্ড বলে জড়িয়ে ধরতে যাচ্ছি, হ্যালো, তাহলে কি আমি থাপ্পড় খাবো তো সেখানে? তো ক্যান কজ আনপ্রেডিক্টেবল বিহেভিয়ার, সে ধরনের বিহেভিয়ার আমাকে দেখতে হতে পারে, ঠিক আছে। সো এগুলো জিনিস মেনলি ড্রাগস এবং অ্যালকোহল অ্যাবিউজ করলে হয়। এলএসডির ফুল ফর্ম কে জানে? লাইসার্জিক। এলএসডির ফুল ফর্ম কে জানে? বলো শবনম। লাইসার্জিক অ্যাসিড ডায়াথালামাইড। ভেরি গুড জব শবনম। সো এই যে কয়েকটা নাম বললাম, ওপিওয়েডের আন্ডারে হিরোইন আর মরফিন, ক্যানাবিনয়েডের আন্ডারে ম্যারিওয়ানা হাসিস, হ্যালুসিনোজেনের আন্ডারে এলএসডি। আর এই ওপিওয়েডটা কোথায় অ্যাটাক করে? সিএনএস অ্যাটাক করে, কোথা থেকে কালেক্ট করা হয় ইম্পর্টেন্ট। আর বাকি এদের তো এই বাকি দুটো জিনিসের ক্ষেত্রে ক্যানাবিনয়েড হ্যালুসিনোজেনের ক্ষেত্রে কমনই থাকে কাছাকাছি, ঠিক আছে, এখানে স্পেশাল কিছু মনে রাখার ব্যাপার নেই, কিন্তু বাকি যেটি আছে এটাকে মনে রাখবে আলাদা করে ভালো মতো। ডেঞ্জার্স অফ অ্যালকোহল হ্যাবিটস কী হবে? অ্যালকোহল খাওয়ার টাইমে খাচ্ছি, যত পারছি বিয়ার খাচ্ছি, ওয়াইন খাচ্ছি, হুইস্কি খাচ্ছি, রাম খাচ্ছি, ভোডকা খাচ্ছি, কিন্তু ওটাকে তো বারও করতে হবে দেহ থেকে ভাই। খাওয়ার সময় তো বোতল ঢালছি, বার করার সময় কে বার করছে? যত চাপ কিডনির উপরে, কিডনি কাঁদছে, ভাইয়া মার ডালা রে, ভাইয়া মার ডালা মুঝে, তাহলে কী পাচ্ছে জানি না, খাচ্ছে আর আমি শেষ এখানে। সো অ্যালকোহল অ্যাবিউজ রেফার্স টু প্যাটার্ন অফ ড্রিঙ্কিং, একদম খেতে হবে, বাঁচা হবে না, দ্যাট রেজাল্টস ইন হার্ম টু ওয়ান সেলফ, যেটা মেনলি কারোর ক্ষতি, শরীরের খারাপই করে, রিলেশনশিপকে খারাপ করতে পারে ডেফিনেটলি, মাতলামি করছো ছেড়ে তো যাবেই। অ্যাবিলিটি টু ওয়ার্ক, কাজ করাকে খারাপ করবে, কাজ করার যেটা এফিসিয়েন্টভাবে, আমি কোথাও জব নিয়েছি আর সেই জবটাকে আমি ঠিকঠাকভাবে না করে সেখানে আমি মাতলামি করছি, ঠিক আছে, দিনের বেলা ড্রিঙ্ক করে কাজে গেছি, তাহলে আমাকে কাজ তো আমি করতে পারবো না। ক্রনিক এক্সেসিভ অ্যালকোহল ইনটেক, যেটা ক্রনিক মানে কি দীর্ঘদিন ধরে চলছে, এক্সেসিভ আর তার অতিরিক্ত মাত্রায়, অ্যালকোহল ইনটেক ক্যান লিড টু সিভিয়ার অ্যান্ড ইররিভার্সিবল ড্যামেজ, খুব সিভিয়ার মানে খুব ক্ষতিকর, খুব মানে ভয়াবহভাবে ড্যামেজ করতে পারবে, আর যে ড্যামেজগুলো করে সেগুলো ইররিভার্সিবল মানে কোনোরকমভাবে ফিরিয়ে আসা যাবে না, ড্যামেজ হয়ে গেছে মানে হয়ে গেছে, কিডনি ড্যামেজ মানে ড্যামেজ, ওটা রিভার্স করা যাবে না। টু মাল্টিপল অর্গান সিস্টেমস, অনেকগুলো অর্গান সিস্টেম আছে যারা এটা ক্ষতি করতে পারে। সো মেনলি লিভার, কিডনি এদের উপর সব থেকে বেশি অ্যাফেক্ট করে এই আমার এই অ্যালকোহলগুলো, কারণ আলটিমেটলি শরীর থেকে পচানো, শরীর থেকে টক্সিক এলিমেন্টগুলোকে, হার্মফুল এলিমেন্টগুলোকে বার করার জন্য এই লিভার আর কিডনি দায়ী। এদের প্রচণ্ড ফেটে যায় একদম, ঠিক আছে, এরা বলে যে ভাই তোকে পেলে ऐसा थप्पड़ मारेंगे ना, क्यों पी रहा है भैया ये सब चीज़। तो द लिवर इज द प्राइमरी ऑर्गन रेस्पन्सिबल फॉर मेटाबलाइजिंग অ্যালকোহল, লিভারে মেনলি মেটাবলাইজ হয় অ্যালকোহলটা। আর প্রলংড অ্যাবিউজ কী করতে পারে? ফ্যাটি লিভার করতে পারে, ঠিক আছে, অ্যাকুমুলেশন অফ ফ্যাট ইন লিভার সেলস,
অফেন রিভার্সিবল উইথ অ্যাবসিনেন্স। তো এটাকে মাঝে মধ্যে রিভার্সিবল করা যেতে পারে। যদি কারো ফ্যাটি লিভার হয়, ফ্যাটি লিভারটাকে মাঝে মধ্যে রিভার্সিবল করা যেতে পারে যদি আমি ছেড়ে দিই। মানে হ্যাঁ খাচ্ছিলাম, ফ্যাটি লিভার হতে জাস্ট শুরু করেছিল, আমি ছেড়ে দিলাম। অ্যাবসিনেন্স মানে কি আর জীবনে খাচ্ছি না, টাচ করছি না, ওটা থেকে আমি মুখ মুড়ে নিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে আমি হতে পারে যে আমি ঠিক হয়ে যাচ্ছে ফ্যাটি লিভারটা। তারপরে অ্যালকোহলিক হেপাটাইটিস একটা হতে পারে। ইনফ্লেমেশন অফ দ্য লিভার পোটেন্সিয়ালি লিডিং টু লিভার ফেলিয়ার। লিভারে ইনফ্লেমেশন হবে, প্রদাহ হবে, সেটা আলটিমেটলি লিভার ফেলিয়ার করাবে। আর এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, দ্যাট ইজ লিভার সিরোসিস। হোয়াট এক্স্যাক্ট লিভার সিরোসিস? লিভার সিরোসিস মানে সিভিয়ার স্কারিং অফ দ্য লিভার। এটা লিভার আছে, লিভারের গায়ে সিভিয়ার স্কারিং হচ্ছে, স্কারিং দাগ একদম ক্ষত 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 হয়ে আছে। ইররিভার্সিবল অ্যান্ড অফেন ফাটাল, এটা রিভার্সিবল। যদি কারো একবার সিরোসিস হয়ে যায়, সিরোসিস ইজিলি হয় না, ঠিক আছে। সিরোসিস যে মিনিমাম 10 বছর 15 বছর 20 বছর ধরে ড্রিঙ্ক করছে তাদের ক্ষেত্রে গিয়ে লিভার সিরোসিস হয়। আর যদি কারো হয়ে যায় তাহলে ধরো ওখানে আর উপায় নেই, ওটাকে আর রিকভার করার কোনো অপশন নেই। ওটা লিভার ফাংশনকে আস্তে আস্তে ড্যামেজ করবে। যেটা লিভার ফাংশন টেস্ট করা হয় এলএফটি যখন করবে লিভার ফাংশন টেস্ট, এলএফটিতে যখন রিপোর্ট দেখবে দিনের পর দিন রিপোর্টটা খারাপ আসবে, খারাপ আসবে, খারাপ আসবে, খারাপ আসবে। 2024, 2026, 2028, ঠিক আছে। ধরা পড়লো তখন 2030 ম্যাক্সিমাম, এরকম যে লোকটা চলে গেছে, আরআইপি। তো ওনার অপশন নেই এখন। তা তো আমি বেশি দেখিয়ে দিলাম কারণ এগুলো অ্যাভারেজ গল্প, এটা হতে পারে আরও কম। সো এই একটা মোটামুটি গল্প। তাহলে কীভাবে বাঁচা যাবে হার্মফুল এফেক্টসের, কীভাবে বাজেভাবে ইফেক্ট ফেলে? কগনিটিভ অ্যান্ড বিহেভিয়ারাল ডিক্লাইন, ঠিকঠাকভাবে মানে ভাবনা চিন্তা করতে পারবে না, ঠিকঠাক ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছ যারা নেশা টেশা করে এভাবে বাজেভাবে, ওদের লাইফে গ্রোথ আসে না। মানে নট ইন টার্মস অফ জাস্ট মানে ফিনান্সিয়ালি গ্রোথ আসে না, ওদের কাছে টাকা পয়সা ঠিকঠাকভাবে থাকে না, ফিনান্সিয়ালি যা ছিল হয়তো সেগুলো লুজ করে আস্তে আস্তে। কারণ কি, ও ঠিকঠাকভাবে টাকা তো ম্যানেজ করাটা একটা মানে বুদ্ধির ব্যাপার, সবার কাছে টাকা ম্যানেজ হয় না, ফিনান্স সবাই ম্যানেজ করতে পারে না। সো ঠিকঠাকভাবে যদি উচিত সিদ্ধান্ত না নিতে পারে তাহলে তো ও রাস্তায় নামবে, ওকে পথে নামতে হবে। সো কগনিটিভ চিন্তা ভাবনা ওর লুজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, বিহেভিয়ারাল ডিক্লাইন হবে, অ্যাডিকশন হয়ে যাবে। অ্যাডিকশন মানেই তো খারাপ, বুঝতে পারছে। অ্যাডিকশন মানে কি, ওর বাকি দুনিয়ার কাজ একদিকে আর ওটা ওর রুটিন ফিক্স করা আছে, আমাকে এখানে বসতে হবে। তো অ্যাডিকশন মানে কি বাকি কাজগুলো ব্যাহত হবে। সোশ্যাল অ্যান্ড অ্যাকাডেমিক ইস্যুস, স্টুডেন্টদের ক্ষেত্রে তো মারাত্মক ভয়াবহ সিচুয়েশন, ঠিক আছে। অ্যাকাডেমিক কিছু বেকার হয়ে যায়, অর্গ্যান ড্যামেজ তো হবেই, বুঝতে পারছো। তখন কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, সিরোসিস হতে পারে, নিউরোলজিক্যাল ড্যামেজ হতে পারে, যতগুলো ভাইটাল অর্গান আছে দেহের মধ্যে ব্রেন থেকে নিয়ে সমস্ত কিছু ড্যামেজ হবে। তাহলে কী করতে পারি এটার জন্য? অ্যাড্রেসিং সাবস্ট্যান্স পাথওয়ে টু প্রিভেনশন অ্যান্ড রিকভারির জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাতে হবে, এডুকেটিং করা, ঠিক আছে। স্পেশালি ইউথদেরকে, ছোটো বাচ্চা মানে এই তোমাদের বয়সে যারা আছে অ্যাকচুয়ালি 18-19 বছর বয়স, প্রথম কলেজে গেছে, চল ভাই সেলিব্রেট করি, হ্যাঁ চল বিয়ার পিতে হ্যাঁ। তো এই যে শুরু হয় বিয়ার পিতে হ্যাঁ, এই জীবনে টাচ করে নেওয়া হবে, খাবো না ভাই, বস না কী হবে, এতটা মার। তারপরে যখন এতটা বিয়ার ভাল লাগে না, চল উইস্কি নিয়ে 30% লাগবে অ্যালকোহল, উইস্কিতে ভাল লাগে না, বোডকা নিয়ে 60% লাগবে অ্যালকোহল, ক্যাপাসিটি বাড়তে আছে ভাই। প্রথমে ভাই বসতো, এই ভাই 1 গ্লাস খেতো, এখন ভাই 1 বোতল একসঙ্গে গটকায়, মানে কি তোমার প্রেজ হচ্ছে সবাই, ভাই বহুত বাড়িয়া, ভাই বহুত বাড়িয়া। তো কি আরও বাঁশ হচ্ছে, প্রেজ না, ঠিক আছে। সো একদমই ভুল করেও, আর মানে মেয়েরা যারা আছে, মেয়েরা ভাবিও না যে মেয়েরা করে না, ভাই মেয়েরা খুবই এগিয়ে আছে, সবাই মেয়ে ছেলে সমান তাল মিলিয়ে সবাই চলছে এগুলো জিনিস, ঠিক আছে। তো নিজের ভাই বোন কেউ থাকলে বারণ করবে অবশ্যই, হ্যাঁ। একদম মানে ট্রাইও না করে, ট্রাই করাও ডেঞ্জার ব্যাপার। কাউন্সেলিং সাপোর্ট করতে হবে, যে যদি কারো লাত লেগে থাকে তাহলে ওকে বোঝাতে হবে, জানো এগুলোর জন্য রিহ্যাবিলিটেশন সেন্টার হয়, সে রিহ্যাবে ওকে দরকার হলে নিয়ে যেতে হবে। তো এই করে মোটামুটি আমরা ম্যানেজ করতে পারি। মোটামুটি আজকের গল্প আমাদের এখানে যেটা এই গল্পটা ছিল, সেই গল্পটা এখানে শেষ হচ্ছে, যেটা হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজের পার্ট। এবার আমরা আজকে নেক্সট পার্ট করব, সেই দ্যাট ইজ হচ্ছে আমাদের নেক্সট চ্যাপ্টার, দ্যাট ইজ সো আমি একটু মানে গোয়িং থ্রু কি মেন টপিকগুলো আসছিল। সো মেন সব থেকে যেটা হাইলি ওয়েটেজ টপিক, তার মধ্যে টপিকগুলোর নাম আসছে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এনভায়রনমেন্টাল ইস্যুস, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, সেল দ্য ইউনিট অফ লাইফ, আর প্রিন্সিপালস অফ জেনেটিক্স যেটা আছে, আর মলিকুলার জেনেটিক্স যেটা আছে, সেটা কম্বাইন্ড পুরোপুরি। সো সমস্ত কিছু থেকে এই ধরনের কোয়েশ্চেনগুলো আসছে, বেশি কোয়েশ্চেন এসছে। সো এর মধ্যে সেল দ্য ইউনিট অফ লাইফ আমাদের ফিনিশড, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ আমাদের ফিনিশড। এরপরে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স একটা কনসেপচুয়াল টপিক, সেটা আমরা শুরু করব, ঠিক আছে, মানে দেখব। আর প্রিন্সিপালস যেটা আছে জেনেটিক্স, এটা একটু কনসেপচুয়াল টপিক, এটা দেখব।
তো এটার আগে আরেকটা ছোট আর ইজি টপিক আছে, যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস। তো আগে এটাকে ঝটপট করে শেষ করে দিই। এটা ডান, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ ডান, সেল দ্য ইউনিট অফ লাইফ ডান। আজকে আমরা এনভায়রনমেন্টাল ইস্যুসটা যেটা মানে আছে, অ্যাকচুয়ালি এটা এনভায়রনমেন্টাল ইস্যুস বলাটা ভুল হয়েছে, এটা ইকোলজি বলবো এটাকে আমরা, ঠিক আছে? এটা ধরো ইকোলজি। ইকোলজি মানে কি? ইকোলজির আন্ডারে তো অনেকগুলো আছে, অর্গানিজম, পপুলেশন আছে, এনভায়রনমেন্টাল ইস্যুস আছে, ঠিক আছে? যা যা আছে ইকোলজির আন্ডারে সমস্ত কিছুটাকে আমরা দেখব। সো ইকোলজির ইউনিট যেটা আছে সেই ইকোলজির ইউনিটটা আমরা শুরু করছি। আগে এই ইউনিটটা শেষ করব, কারণ এখান থেকে ভালো কোয়েশ্চেন আছে, 2-3টে কোয়েশ্চেন আছে। তাহলে আস্তে আস্তে আমরা ওয়েটেজ ওয়াইজ যাব। তারপরে ধরো এবার আস্তে আস্তে এইটাকে শুরু করব, জেনেটিক্স শুরু করবো। জেনেটিক্সের পরে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে কারো কোনো কোয়েশ্চেন? অল গুড, অল ক্লিয়ার? বোঝা গেছে টপিকটা সবার? হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজটা ইজি হয়েছে। হাসিবুর দাঁড়া, হাসিবুর দাঁড়া, বলো হাসিবুর, বলো বলো কি বলছিলে বলো। কোশ্চেন প্র্যাকটিস করাবেন না? হ্যাঁ, কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। কোয়েশ্চেন আমি এর দেবো, হিউম্যান ওটা তো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, আর কোয়েশ্চেন প্র্যাকটিস পরের দিন করাবো। ওটা টানলাম না আজকে, ওটা টানতে গেলে এটা শুরু হতো না। তো অর্গানিজম অ্যান্ড পপুলেশন চ্যাপ্টার শুরু করছি, পার্টিকুলারলি এটা জেনপাস ওরিয়েন্টেডই এই লেকচারটা, ঠিক আছে? মানে খুবই ডিটেলসে না, আর মোটামুটি ঠিকঠাক ইনফরমেশন সবই কভার করা হয়েছে। চারটার ওভারভিউ কি? অর্গানিজম অ্যান্ড পপুলেশন, এটা ওয়ার্ড থেকে কারো কিছু মাথায় আসছে? অর্গানিজম পপুলেশন থেকে কারো কিছু মাথায় আসছে যে এটা মানে কি বলতে চাইছে? কি বলতে চাইছে এক্স্যাক্টলি অর্গানিজম পপুলেশনস থেকে? অর্গানিজমস আর পপুলেশনস। তো এই চ্যাপ্টারে পরিবেশ দেখবো আশেপাশের জনসংখ্যার ব্যাপারে বলতে চাইছে। হ্যাঁ, তো জনসংখ্যা আর অর্গানিজমসরা কি করে একে অপরের সঙ্গে কীভাবে বিহেভ করে, ঠিক আছে? নিজের এনভায়রনমেন্টের সঙ্গে কী করে বিহেভ করে, ওই সমস্ত কিছু দেখব। আর পপুলেশনস টার্মটা কেন আসছে? কারণ ডেফিনেটলি বিহেভিয়ারিয়াল ব্যাপারটা অনেকটাই থাকে। আস্তে আস্তে তোমরা ডারউইনের ন্যাচারাল সিলেকশন আশা করে পড়েছো। ন্যাচারাল সিলেকশনস, প্রাকৃতিক নির্বাচন বা যোগ্যতমের কি বাংলায় কি বলো ওটাকে? যোগ্যতমের উদ্বর্তন। তো এই জিনিসগুলো আছে, ওরাই আলটিমেটলি পপুলেশনের রোল প্লে করে। কীভাবে করে আস্তে আস্তে পুরো আরও কয়েকটা ক্লাস করো, আস্তে আস্তে জিনিসগুলো রিলেট করতে পারবে, আর বায়োলজি ফিল আসবে তখন আরও। তো চলো চ্যাপ্টার ওভারে আজকে এই চ্যাপ্টারে মেনলি যা জিনিস আমরা পড়ি, দিস চ্যাপ্টার স্টাডিজ হাউ অর্গানিজমস ইন্টারাক্ট উইথ ইচ আদার। কীভাবে একটা অর্গানিজম আর্ট অর্গানিজমের সঙ্গে ইন্টারাক্ট করছে, ইন্টারাক্ট মানে কি মেলামেশা করছে, অ্যান্ড দেয়ার ফিজিক্যাল এনভায়রনমেন্ট, এবং তাদের পরিবেশের সঙ্গে, বাইরের পরিবেশের সঙ্গে কীভাবে মেলামেশা করছে, অ্যান্ড হাউ পপুলেশনস গ্রো, কীভাবে পপুলেশনস গ্রো করে, স্টেবিলাইজ করে বা ডিক্লাইন করে, কোনখানে গ্রোথ আসবে, কোনখানে স্টেবল হয়ে যাবে, নাকি কোনোখানে ডিক্লাইন করবে। তো সমস্ত জিনিস আমরা এই চ্যাপ্টারে দেখব। সো অর্গানিজমসের প্রথম যেটা জিনিস আমরা দেখব যে কোথায় থাকছে, ওর বাসস্থান কি, হ্যাবিটেট। যেখানে একটা অর্গানিজমস বসবাস করে সেটা তার হ্যাবিটেট, প্লেস হোয়ার অ্যান অর্গানিজম লিভস। ভেরি সিম্পল, ইনক্লুডস বোথ বায়োটিক অ্যান্ড অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এবার অর্গানিজমের ক্ষেত্রে কিন্তু বোথ বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্টই থাকে হ্যাবিটেটের কেসে। মানে বায়োটিক আর অ্যাবায়োটিক কম্পোনেন্ট মানে কি বুঝতে পেরেছে? বায়োটিক মানে যেটা লিভিং, নন বায়োটিক মানে যেটা নন লিভিং। সেটা তো আসছি, তার আগে নিস জিনিসটা কি দেখে না? নিস জিনিসটা ইম্পর্টেন্ট। হোয়াট এক্স্যাক্টলি নিস? ফাংশনাল রোল। এই লাইনটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যে ফাংশনাল রোল, এটা মাথায় রাখতে হবে। ফাংশনাল রোল, ফাংশনাল রোল প্লেড বাই অ্যান অর্গানিজম ইন ইটস এনভায়রনমেন্ট, ঠিক আছে? তো ধরো একটা অর্গানিজম, আরও 10টা অর্গানিজম আছে যারা একটা পার্টিকুলার ইকোসিস্টেমের মধ্যে, একটা এনভায়রনমেন্টের মধ্যে আছে, কিন্তু ওখানে কোন কোন অর্গানিজমগুলো একে অপরের সঙ্গে ফাংশনালি রোল প্লে করছে, ফাংশনালি একে অপরের সঙ্গে কার্যকলাপ সাধন করছে, ফাংশনালি রোল প্লে করছে একে অপরের সাথে। তো সেই পার্টিকুলার যে অর্গানিজমগুলোর মধ্যে একটা ফাংশনাল রোল প্লে হচ্ছে একটা এনভায়রনমেন্টের মধ্যে, সেই অর্গানিজমটার জন্য ওই পার্টিকুলার ইকোসিস্টেমটার ওই এনভায়রনমেন্টটাকে ওর ইকোনমিক, ওর নিচ বলা হয়, ফাংশনাল নিচ বলা হয়। বাংলা এটাকে নিচ বলে, ঠিক আছে? একটু ভালো ইংরেজিতে নিচ বলে। তো নিচ মানে কি? যেখানে একটা অর্গানিজম
তার ফাংশনাল রোল কার্যকলাপ সমন্বয় সাধন করে সেটাকে তার ইকোনমিক ফাংশনাল নিস বলা হয়। নো টু স্পিসিস ক্যান অকুপাই দ্য এক্স্যাক্ট সেম নিস। এটা একটা গাউস প্রিন্সিপাল আছে, গাউস প্রিন্সিপালটা কি পরে দেখছি, তার আগে গাউস প্রিন্সিপালের মতো একটা কথাও বলেছে যে দুটো ডিফারেন্ট স্পিসিস, দুটো আলাদা আলাদা প্রজাতি কখনো একটা সেম নিসের মধ্যে ঠিকঠাকভাবে থাকতে পারে না। ঠিক আছে, তো এই নিস কি আর নিসের ব্যাপারে একটা কথা হলো। এবার ইকোসিস্টেমের যদি কম্পোনেন্ট দেখি তাহলে দুটো হয় মেনলি, বললাম না, একটা বায়োটিক একটা অ্যাবায়োটিক। বায়োটিক ফ্যাক্টরসে যারা লিভিং অর্গানিজম আছে আমরা, প্লান্ট, অ্যানিমালস, মাইক্রোবস, এগুলো। অ্যাবায়োটিকের মধ্যে ওয়াটার, যেটা প্রয়োজনীয় আমাদের ডেইলি লাইফে আমরা কাজে লাগাই, সয়েল, টেম্পারেচার, সমস্ত কিছু অ্যাবায়োটিক ফ্যাক্টর। এবার মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টরস যদি দেখি যারা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে, একটা হচ্ছে টেম্পারেচার, ওয়াটার, লাইট, সয়েল, মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টর। টেম্পারেচার কীভাবে টেম্পারেচারের সঙ্গে আমরা মানে প্রাণীরা অ্যাডাপ্ট করেছে নিজেকে, সেটা যদি একবার এক্সাম্পলসগুলো দেখে, অ্যাডাপ্টেশনগুলো এক্সাম্পল, এগুলো ইম্পর্টেন্ট, অ্যাডাপশনগুলো দেখে রাখবে। হ্যাঁ, আর্কটিক ফক্স মানে, আর্কটিক ফক্স মানে কি, যে ফক্সটাকে কোথায় পাওয়া যায়, আর্কটিক্সে পাওয়া যায়, মেরু অঞ্চলে পাওয়া যায়। তো তাদের ক্ষেত্রে থিক ফার থাকে, যে ফারটা থাকে তাদের, যে উপরের লোমটা থাকে সেটা অনেক মোটা থাকে। অনেক মোটা থাকার কারণ কি, ওখানে টেম্পারেচার লো, তোর বডি টেম্পারেচার মেনটেন করার জন্য কি বাইরের যেন হিট ইজিলি বাইরে না লুজ করে, ওর শরীরের মধ্যে যেন একটা ইন্টারনাল টেম্পারেচার মেনটেন থাকে। ঠিক আছে, হোমিওস্ট্যাসিস যেন মেনটেন থাকে, সেই কারণে ওর মোটা থাকে। তো ও নিজেকে অ্যাডাপ্ট করেছে ওইভাবে পরিবেশের সঙ্গে। থার্মোফাইলস ইন হট স্প্রিংস, অনেকগুলো থার্মোফাইলস আছে হট স্প্রিংসের ক্ষেত্রে। একটা থার্মোফাইলসের এক্সাম্পলকে দাও, একটা থার্মোফাইলসের কেউ এক্সাম্পল দাও। থার্মোফাইলস মানে কি, যারা বেশি উষ্ণতায়, হাইলি টেম্পারেচারে যারা সার্ভাইভ করতে পারে, যারা বেশি উষ্ণতায় সার্ভাইভ করতে পারে। থার্মোফ্লেক্স। কি বললে হাসিবুর? থার্মোফাইলস যেমন একটা ব্যাকটেরিয়ার নাম থার্মাস অ্যাকোয়াটিকাস, মনে পড়ছে কারো? থার্মাস অ্যাকোয়াটিকাস, থার্মাস অ্যাকোয়াটিকাস। ট্যাক পলিমারেজ ভুলে গেছো? ঠিক আছে, নো ওয়ারিজ। হট স্প্রিংয়ে পাওয়া যায়। হট স্প্রিং মানে কি, উষ্ণ প্রস্রবণ। তো সেগুলোর ক্ষেত্রে অ্যাডাপ্টেশন করে। ওয়াটারে কীভাবে অ্যাডাপ্টেশনস হয় ওয়াটারের জন্য? সো ওয়াটার একটা খুব ভালো মেজর ফ্যাক্টর। তো ওর ক্ষেত্রে যেগুলো জেরোফাইটস হয়, মানে ক্যাকটাস, যেগুলো ডিজার্টে জন্মায় গাছ, তো সেই ডিজার্টসের গাছগুলো কি, ওরা জানে আমরা জল কম পাবো, তো আমাদের কম জলে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো তার জন্য যা যা অ্যাডাপ্টেশন করার প্রয়োজন ওরা করে জানো। ওদের ডিরেক্টলি পাতা থাকে না, ওদের ক্ষেত্রে কি থাকে, কাঁটার আকৃতিতে পাতা থাকে, যাতে করে কি অতিরিক্ত জল দেহ থেকে বেরিয়ে না যেতে পারে। সো জিরোফাইটসরা ওইভাবে নিজেকে মেনটেন করে। হাইড্রোফাইটস থাকে যারা ওয়াটারে নিজের মধ্যে ওইভাবে করে, যারা অতিরিক্ত জলে থাকে, ওরাও আর নিজেকে মেনটেন করে যেন নিজের দেহের মধ্যে জলের সামঞ্জস্য বিগড়ে না যায়। লাইটের জন্য অ্যাফেক্টস ফটোসিনথেসিস, লাইট ডেফিনেটলি। ফ্লাওয়ারিং বিহেভিয়ার আমাদের অ্যাফেক্ট করে, ঠিক আছে, জানো তোমরা ফোটোট্রপিক চলন শো করে উদ্ভিদরা। আর সয়েলের ক্ষেত্রে দেখতে গেলে অ্যাফেক্টস প্লান্ট টাইপ, ডিস্ট্রিবিউশন, টেক্সচার, পিএইচ, সমস্ত কিছু সয়েল তো ইম্প্যাক্ট করে। এবার organisms are exposed to fluctuating environmental factors like temperature, বিভিন্ন টেম্পারেচারে থাকতে পারে অর্গানিজম, ওয়াটারে থাকতে পারে, লাইটে থাকতে পারে, বিভিন্ন সয়েল, এরা অর্গানিজমকে অ্যাফেক্ট করে, কারণ এদের মাত্রা ফ্লাকচুয়েট করে। তো সব জায়গায় সয়েল সেম থাকে না, সব জায়গায় ওয়াটারের লেভেল সেম থাকে না, সব জায়গায় টেম্পারেচার সেম থাকে না, সব জায়গায় লাইট সেম থাকে না। তো যেহেতু এগুলো এনভায়রনমেন্টাল ওয়াইজ ফ্লাকচুয়েট করে, কম বেশি চেঞ্জ হতে শুরু করে, তো এগুলোর উপর নির্ভর করে একটা অর্গানিজম কীভাবে নিজের মধ্যে চেঞ্জেস নিয়ে আসবে, সেটার উপর ডিপেন্ড করে আমরা মেনলি অর্গানিজমকে চারটা ক্যাটাগরিতে রাখি। একটাকে বলি রেগুলেটর, কে নিজেকে রেগুলেট করছে, একটাকে বলি কনফার্মার, একটাকে বলি মাইগ্রেটর, একটাকে বলি সাসপেনশন। আমি যে কথাটা বললাম আবার রিপিট করছি, যে একটা পরিবেশ আছে, পরিবেশে যেগুলো মেজর অ্যাবায়োটিক ফ্যাক্টরগুলো তো কারো কন্ট্রোলে নেই। একটা এলাকায় কেমন তাপমাত্রা থাকবে সেটা কি কারো কন্ট্রোলে আছে, কারো কন্ট্রোলে নেই, সেটা এলাকার ব্যক্তিগত পরিবেশের ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। কেমন লাইট থাকবে বা কেমন মাটি ওখানকার, সেটা আমার কন্ট্রোলে নেই, যেমন মাটি ছিল সেখানকার তেমনই মাটি। তো সেটার সঙ্গে একটা অর্গানিজম কী করে নিজেকে অ্যাডাপ্ট করে, নিজের পরিবর্তন করে, নিজেকে চেঞ্জেস করে, সেই ওয়াইজ যখন দেখি অর্গানিজমগুলোকে আমরা চারটা টাইপে, চারটা ক্যাটাগরিতে ভাগ করি।
একটা হচ্ছে রেগুলেটর, একটা হচ্ছে কনফার্মার, একটা হচ্ছে মাইগ্রেটর, একটা হচ্ছে সাসপেন্সর করে, মানে ডরম্যান্সি করে বা ডায়াপসে যায়। তো এইটার ক্যাটাগরি আমরা আজকে পড়বো। প্রথমটা হচ্ছে রেগুলেটর। সো রেগুলেটরকে যদি দেখি তাহলে দিস অর্গানিজমস মেনটেন এ কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। রেগুলেটর কারা তাহলে? রেগুলেটর হচ্ছে তারাই যারা নিজের দেহের মধ্যে একটা কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে ওদেরকে। ইন্টারনাল এনভায়রনমেন্টে ওরা চেঞ্জেস নিয়ে আসতে পারবে না, মানে হোমিওস্ট্যাসিস। এই ইন্টারনাল এনভায়রনমেন্টটাকে কনস্ট্যান্ট মেনটেন করাটাকে বলা হয় হোমিওস্ট্যাসিস। কি বলা হয়? হোমিওস্ট্যাসিস। মানে বাইরের পরিবেশ যেমনই থাকুক, ভেতরে ওকে সেম একটা ইন্টারনাল এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, ভেতরে হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হবে। তো এটা এদেরকে রেগুলেটর বলি। এক্সাম্পল কি? বার্ডস, ম্যামালস, যতগুলো ম্যামালস আছে তারা, এরা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার নিজের যা আছে এরা মেনটেন করে। ঠিক আছে? ওয়ার্ম ব্লাডেড আর হোমিওথেরাপিক, ধরো ওয়ার্ম ব্লাডেড হতে পারে বা তোমার হোমিওথেরাপিক হতে পারে, যেভাবে হয় সেভাবে হবে, কিন্তু ওরা নিজের কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করবে। হিউম্যানসদের ক্ষেত্রেও সেম। আমরা যারা হিউম্যানস আছি আমরাও রেগুলেটর। আমাদের দেহের যেটা নর্মাল টেম্পারেচার 37 ডিগ্রি সেন্টিগ্রেড, 98.4 ডিগ্রি ফারেনহাইট, সেটাকে আমরা অলওয়েজ মেনটেন করব। আমাদের অলওয়েজ শরীরে চেষ্টা থাকবে সেটাকে মেনটেন করি, ইন্টারনাল বডি টেম্পারেচার যেন কমপ্লিটলি মেনটেন থাকে। এর কারণে আমরা কিছু কিছু অ্যাক্টিভিটি করি, যেমন বেশি ঠান্ডা লাগলে আমরা কি করি? সিভারিং করতে শুরু করি, গরম লাগলে সোয়েটিং করতে শুরু করি, দিয়ে বডিকে কুলিং বা ওয়ার্মিং করার মাধ্যমে আমরা সেটা ম্যানেজ করি, কিন্তু করি। ভেতরের টেম্পারেচার চেঞ্জ হতে দিতে পারি না। কারণ কারো যদি টেম্পারেচার 2 ডিগ্রি বেড়ে যায় তাহলে সেটা কন্ডিশন বুঝতে পারছো কী হয়? সেটাকে আমরা জ্বর বলি। 2 ডিগ্রি কমে যায় তাহলে কি একদম ঠান্ডা লেগে গেছে বলি। তো দুটো ডেঞ্জারাস। 34 ডিগ্রি হয়ে গেল ডেডলি ব্যাপার, 40 ডিগ্রি হয়ে গেল ডেডলি ব্যাপার। কারণ শরীরের যে ইন্টারনাল এনভায়রনমেন্ট আছে সেটা প্রপার একটা নিয়মে কাজ করে, নিয়মটাই বিগড়ে যাবে যদি ওটাতে চেঞ্জেস আছে। তাহলে মেকানিজমস কী কী হতে পারে? এটার জন্য থার্মো রেগুলেশন হতে পারে, যা আমি টেম্পারেচারকে কন্ট্রোল করছি দেহের মধ্যে, যাতে ঠিকঠাকভাবে হিট প্রডিউস হয়, যাতে করে আমি নিজের দেহের টেম্পারেচার কমে না যায় বা দেহের টেম্পারেচার যেন বেড়ে না যায়, সে কারণে আমরা যেন হিট প্রপারভাবে লস করতে পারি। তো সেটা মেকানিজম থাকে আমাদের। অসমো রেগুলেশন আমরা করি। অসমো রেগুলেশন মানে কি? অসমো মানে জল। হ্যাঁ, তো জলকে অ্যাডজাস্ট করা বা সল্ট ব্যালেন্সকে অ্যাডজাস্ট করা। ফ্রেশ ওয়াটারদের ক্ষেত্রে আলাদা থাকে, মেরিন ফিশদের ক্ষেত্রে মাছের আলাদা থাকে। তো যেখানে যেরকম ব্যালেন্স করার প্রয়োজন সেখানে সেরকম ব্যালেন্স করি। এন্ডোক্রিন অ্যান্ড নার্ভাস কন্ট্রোল। আর এটাকে মেনটেন করার জন্য আমাদের যে হরমোনাল সিস্টেম আছে, এন্ডোক্রিন সিস্টেম আর নার্ভাস সিস্টেম, এরা অত্যন্তভাবে লেগে থাকে। এরা পুরোপুরি খুব ভালো একে অপরের সঙ্গে কোঅর্ডিনেট করে আমাদের দেহের মধ্যে এই হোমিওস্ট্যাসিস সিচুয়েশনটাকে মেনটেন করতে সাহায্য করে হরমোনের দ্বারা বা রিফ্লেক্সের দ্বারা। যদি এন্ডোক্রিন সিস্টেম হয় তাহলে হরমোনের দ্বারা করবে, আর যদি নার্ভাস কন্ট্রোল হয় তাহলে রিফ্লেক্সের সাহায্য করবে। তাহলে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট কি এটার ব্যাপারে? এই জায়গাটা এখানে দেখো, পেনটা কোথায় আমার? ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট হচ্ছে অনলি এ স্মল ফ্র্যাকশন অফ অ্যানিমালস, মোস্টলি ভার্টিব্রেটস অ্যান্ড ভেরি ফিউ প্লান্টস আর ট্রু রেগুলেটরস। এটার পেছনে কারণ কে বলবে? শবনম? শবনম? হ্যাঁ স্যার। এই যে নিচে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া আছে, তাই তো? অনলি এ স্মল ফ্র্যাকশন অফ অ্যানিমালস, মোস্টলি ভার্টিব্রেট যারা, তারা অ্যান্ড ভেরি ফিউ প্লান্টস, খুব কম সংখ্যক প্লান্ট আছে যারা অ্যাকচুয়ালি প্রকৃত রেগুলেটর হয়। মানে যে রেগুলেটরটা পড়লাম আমরা এখন, তো সেই রেগুলেটরটা হয়। কেন কেন অনলি স্মল ফ্র্যাকশন অফ অ্যানিমালস? কেন সবাই নয়? কেন অনেকেই নয়? কেন জাস্ট সীমিত সংখ্যায়? কেন? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা বোঝা গেছে সবার? স্যার আরেকবার বলুন প্লিজ। রামিজ, হাসিবুর, সুদীপা, শাবনাম, কোয়েশ্চেনটা আমি বলছি, শোনো। এখানে একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট দেওয়া আছে, নিচে বলা আছে অনলি এ স্মল ফ্র্যাকশন অফ অ্যানিমালস, মানে জাস্ট কিছু সংখ্যক অ্যানিমালস আছে, অ্যানিমালরা আছে যারা আবার ভার্টিব্রেটস, মোস্টলি ভার্টিব্রেট অ্যানিমাল, এবং কিছু সংখ্যক প্লান্ট আছে যারা ট্রু রেগুলেটর। আমার কোয়েশ্চেন হচ্ছে কেন কিছু সংখ্যকই? কেন অনেকে নয়? বহু সংখ্যক কেন নয়?
হয় অনলি স্মল, স্যার এটা কোশ্চেন। স্যার, কারণ প্রাণীদের মধ্যে খুবই কম সংখ্যক প্রাণী আছে যারা মেরুদণ্ড, এবং উদ্ভিদদের মধ্যে যারা প্রকৃত নিয়ন্ত্রক আছে, সেই জন্য। উদ্ভিদের মধ্যে যারা প্রকৃত নিয়ন্ত্রক আছে, হ্যাঁ তো আমি না, তুমি ঠিকই বলেছো, কিন্তু আমি জানতে চাইছি কারণটা কি, কারণটা এক্সাক্ট কারণ আরো হবে, আর একটু কিছু হবে। কিছু সংখ্যক ভার্টিব্রেট আছে, ঠিক আছে, মানে ভার্টিব্রেট তো আছে, অনেক ভার্টিব্রেট আছে, সব ভার্টিব্রেটরাও রেগুলেটর নয়। এবার প্লান্ট আছে যারা, কিছু কিছু প্লান্ট আছে যারা সত্যি প্রকৃত নিয়ন্ত্রক, যেটা বললে তুমি, ট্রু রেগুলেটরস। নাও দ্য পয়েন্ট ইজ যে কেন কিছু সংখ্যক, অনেকেই নয় কেন, কে বলবে? আর কে বলবে কিছু? শাবনাম তো ট্রাই করলো, সুদীপা, অনির্বাণ, হাসিবুর, রামিজ, আজকে আবার আশিক গ্যাপ দিয়ে দিল। মানে তোমরা কি সবাই বাইরে বাইরে কমেন্ট করেছো কেউ যে আজকে আমি গেলে কালকে তুই আসবি না ক্লাসে? মানে 50% থাকছে অ্যাটেন্ডেন্স রেশিও। দিতি আসে ক্লাসে? দিতি জয়েন করেছিল তো? দিতি আসো? হ্যাঁ স্যার। ওকে, গুড জব দিতি। সো এটার অ্যান্সার বলি, সুদীপা ট্রাই করবে তুমি? না স্যার, আমার জানা নেই। দিতি, রামিজ, আচ্ছা দেখো ব্যাপার হচ্ছে এটাই যে এই যেটা ব্যাপার বললাম, এই ব্যাপারটা মেনটেন করার জন্য প্রচুর এনার্জি লাগে। এটা মেনটেন করার জন্য, रेगुलेट করার জন্য নিজের দেহকে, যে बाहर कुछ भी हो नहीं पता लेकिन अंदर मुझे सेम चीज़ चाहिए অলওয়েজ। তো এটা মেনটেন করার জন্য হেভি লেভেলে এনার্জির ডিমান্ড থাকে, এনার্জির দরকার। আর সবাই অত উন্নত প্রাণী বা অত উন্নত উদ্ভিদ নয় যে ওরা এতগুলো এনার্জি অ্যাফোর্ড করতে পারবে। দিস ইজ দ্য মেন রিজন। কারো বোঝা গেছে কিছু? না বোঝা গেলে বলো যে বোঝা যায়নি, থামস ডাউন করো, বিকজ আই উইল এক্সপ্লেন লেটার। এখনই এক্সপ্লেন করবো আরও। রামিজের বোঝা গেছে, শাবনামের বোঝা গেছে, ভেরি গুড, বুঝে গেছে। আচ্ছা, দিতি, অনির্বাণ, সুদীপার বোঝা গেছে, হাসিবুর, তোমরা বুঝে গেছো সবাই, তাহলে এক্সপ্লেন করবো না? ঠিক আছে, পরের স্লাইডগুলো সরিয়ে দিচ্ছি। ভেরি গুড। এই ছবিটা দেখো, ছাড়ো সরালাম না, যাও এই ছবিটা দেখো সবাই। দ্য প্রসেস অফ হোমিওস্ট্যাসিস। হিট আছে, হিটটা অতিরিক্ত হয়ে গেল, ম্যাক্সিমাম হিট বেড়ে গেল দেহের মধ্যে, ওটা হাইপোথ্যালামাসের কাছে গেল। এগুলো হাইপোথ্যালামাস সব কন্ট্রোল করে, ভেরি ইম্পর্টেন্ট, এটাও একটা হিউম্যান ফিজিওলজির পার্ট, যে কে এগুলো হোমিওস্ট্যাসিসটাকে কে নিয়ন্ত্রণ করে, বডির কোনটা অর্গান, কোনটা পার্ট, তাহলে হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস, ঠিক আছে। এবার হাইপোথ্যালামাস সিগন্যাল দিল কোথায়? সোয়েট গ্ল্যান্ডকে, যে যতগুলো ঘর্মগ্রন্থি যেগুলো আছে, সোয়েট গ্ল্যান্ড, যেগুলো থেকে ঘাম সিক্রিট হবে, সেখানে বললো ভাই ভাই বার কর, ভাই টেম্পারেচার বার কর, কুল ডাউন কর, বডি বেড়ে গেছে, বাইরে প্রচুর টেম্পারেচার, আজকে বাইরে 40 ডিগ্রি টেম্পারেচার, দেহটাও 40 হতে যাচ্ছে, ঘেমে নে, ঘামার মাধ্যমে দেহ থেকে অতিরিক্ত তাপটাকে বার করা হলো, তারপরে যাতে আবার 37 ডিগ্রি সেই নর্মাল টেম্পারেচারটা অ্যাচিভ করা যায়, নর্মাল টেম্পারেচারটা মেনটেন থাকে। ভাবো, ব্রেন সিগন্যাল দিল আর সমস্ত সোয়েট গ্ল্যান্ড অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে ও অটোমেটিকলি আমাকে ঘামাতে শুরু করলো। তো এটা কি ফ্রিতে হয়ে যাবে? একটা তো ওর মেকানিজম চলছে ভাই, ও তো এটিপি খাবে। এটাকে এনসিআরটি কীভাবে এক্সাম্পল দিয়েছে, আমি এনসিআরটি এক্সাম্পলটা বলছি। এবার তারপরে যদি কারো কোল্ড হয়ে যায়, টেম্পারেচার প্রচুর ডাউন হয়ে গেছে, খুব কমে গেছে, টেম্পারেচার একদম কমে গেছে, বাইরে প্রচণ্ড শীত, আজকে বাইরে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, ঘরের মধ্যে খুব টেম্পারেচার কমে, ঘরে মানুষের টেম্পারেচার 35 ডিগ্রি হয়ে গেছে, 37-এর জায়গাতে, বা 36.5 হয়ে গেছে, একটু কমে গেছে ধরো, তাহলে সেখানে কি হবে? হাইপোথ্যালামাস আবার ওটা কী করবে? সিগন্যাল পাঠাবে, ব্লাড ভেসেলসগুলোকে বলবে কন্ট্রাক্ট কর, ব্লাড ভেসেলসকে বলবে কন্ট্রাক্ট কর, অত ব্লাড পাঠাতে হবে না, কন্ট্রাক্ট কর। ব্লাড ভেসেলসগুলো যখন কন্ট্রাক্ট হবে, আমাদের মাসলসগুলো সিভারিং করতে শুরু করবে। ব্লাড ভেসেলস কন্ট্রাক্ট হলো, ব্লাডের সাপ্লাই সাফিসিয়েন্ট নেই, তখন মাসলসগুলো কী করলো? আমাদের সিভারিং করতে শুরু করলো, কাঁপুনি দিতে শুরু করলো, লিটারালি কাঁপুনি দিয়ে মাসলস। এবার যে মাসলস, স্থির মাসলস, তুমি ভাবো তো নর্মাল বডি এখন বসে আছো, সেই বডিটাকে তুমি অটোমেটিকলি কাঁপাতে শুরু করছে, তোমার বডি অটোমেটিকলি, তুমি চাইছো মানে তুমি অটোমেটিকলি তোমার বডি ওটা কাজ করছে, কাঁপাচ্ছে। ওটাও কি ফ্রিতে হবে ভাই? লটস অফ এনার্জির দরকার সিভারিং করার জন্য। তারপর আবার সিভারিংয়ের মাধ্যমে যখন কাঁপুনি হলো,
বডি কাঁপুনি হচ্ছে, বডি ঝাঁকুনি হচ্ছে, হিট প্রডিউস হচ্ছে, দিয়ে নর্মাল বডি টেম্পারেচার আবার মিট আপ হলো, মেনটেন হলো। সেইভাবে বডি আমাদের নর্মাল বডি টেম্পারেচারটাকে মেনটেন করে। এবার এনসিআরটিও যেটা এক্সাম্পল দেয়, কিন্তু এনসিআরটিটা এখন এই এক্সাম্পলটার কত রিলেভেন্স আছে আমি জানি না, আগে ছিল এটা কথা বাস্তব। এনসিআরটি বলে যেভাবে আমরা মানুষেরা, সব মানুষ যেমন এসি অ্যাফোর্ড করতে পারি না, বাইরে আমার কি বাইরে প্রচণ্ড গরম আছে কিন্তু ঘরে আমি এসি করে দিলাম, তো বাইরের টেম্পারেচার আমার ডাজেন্ট ম্যাটার, আমার ঘরের মধ্যে সব ঠিক আছে, ইন্টারনালি মেনটেন করেছি। তো এইবার যেমন প্রতিটা মানুষ, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যেমন প্রতিটা মানুষ বা প্রতিটা পরিবার নিজের জন্য এসি অ্যাফোর্ড করতে পারে না, ঠিক তেমনইভাবে প্রতিটা অ্যানিমাল বা প্রতিটা ট্রি, প্রতিটা প্লান্ট নিজেদের জন্য এরকম রেগুলেশন মেকানিজম অ্যাচিভ করতে পারে না, কারণ এটা একটু এক্সপেন্সিভ ব্যাপার, বেশি এটিপি লাগে, ঠিক আছে, একটু লাক্সারি ব্যাপার, এটা সবার কাছে অতখানি থাকে না। তো বলে আমরা এটা পারি, আর ওই লোয়ার যারা আছে একটু বা অন্য যারা অ্যানিমালস আছে ওরা নিজের মধ্যে এটা মেনটেন করতে পারে না, কারণ এটা বেশি এনার্জি লাগে, বেশি কস্ট ব্যাপার, তো এটিপি সাপ্লাইয়ের বেশি প্রয়োজন, তো এটা পারে না ওরা মেনটেন করতে। এসিটার সঙ্গে ওরা রিলেভেন্সি দেখেছে, কিন্তু এখনকার যুগে তো ধরো এসি প্রায় বাড়িতে বাড়িতে এসি, তো সেটা এখন তো প্রায় মানে অনেকেই হয়ে গেছে ধরো, জানি না এবার। সো জিনিসটা এখন রিলেভেন্স আস্তে আস্তে কমছে, কিন্তু এটা এক্সাম্পল এনসিআরটি বলে। এবার নেক্সট যেটা হচ্ছে, তো রেগুলেটর কি সবার ক্লিয়ার? দিতি, হাসিবুর, সুদীপা, ঠিক আছে। এবার কনফার্মার কি সেটা দেখি। কনফার্মার কারা? দিস অর্গানিজমস ডু নট রেগুলেট, এরা রেগুলেট করে না, বাট চেঞ্জ দেয়ার ইন্টারনাল কন্ডিশনস, কিন্তু ইন্টারনাল কন্ডিশনস যেটা আছে সেটাকে চেঞ্জ করবে অ্যাকর্ডিং টু এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ভেতরে শরীরের ভেতর যেটা কন্ডিশন অবস্থা আছে সেই অবস্থাটাকে পরিবর্তন করবে বাইরের পরিবেশ অনুযায়ী, কিন্তু রেগুলেট করতে পারে না, মানে পুরো যে চেঞ্জ করে রেগুলেট করবে সেটা করতে পারে না, কিন্তু খালি কিছু কিছু কন্ডিশনসকে, কিছু কিছু অবস্থাকে পরিবর্তন করে। কিভাবে? যেমন ফ্রগস, ফিশেস, ইনসেক্টস, রেপটাইলস, এরা কোল্ড ব্লাডেড বা পয়কিলোথার্মিক অ্যানিমালস। এরা যেন বাইরের টেম্পারেচার বেশি, তো ওরা যেন মানে নিজের দেহে টেম্পারেচার বেড়ে না যায়, বা ওরা যেন সেটা টলারেট করতে পারে, সেটার কারণে ওদের যেটা রক্ত, সে রক্তটাই ঠান্ডা, কোল্ড ব্লাডেড অ্যানিমাল। রেপটাইলস মানে বুঝতে পারছো সাপ টাপ সবাই প্রচণ্ড ঠান্ডা। তো বাইরে যতই গরম হোক না কেন, যেহেতু আমার যেটা সার্কুলেটরি সিস্টেম, ওদের যেটা ব্লাড, সে ব্লাডটাই যেহেতু ঠান্ডা, সেহেতু কিন্তু ওরা নিজের দেহের টেম্পারেচার অটোমেটিকলি ওইভাবে মেনটেন করতে পারে। ইন্টারনাল বডি টেম্পারেচার ফ্লাকচুয়েটস উইথ অ্যাম্বিয়েন্ট কন্ডিশনস। এবার যেহেতু মানে অ্যাম্বিয়েন্ট যেটা বাইরের পরিবেশের কন্ডিশন, সেই হিসেবে ওদের বডি টেম্পারেচার ফ্লাকচুয়েট করে, অ্যাকর্ডিংলি বডি টেম্পারেচার ফ্লাকচুয়েট করবে। ঠান্ডার দিনে হয়তো ব্লাডটাকে অত ঠান্ডা হতে দিল না, কোল্ড আছে বাট ওরকম ঠান্ডা হতে দিল না, আবার গরমের দিনে হয়তো তোমার কী করলো, ঠান্ডা আছে সেটা ঠান্ডায় রাখলো। বায়োলজিক্যাল রিজন কি? এনার্জি কস্ট অফ মেনটেনিং কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ হাই, সো মোস্ট স্মল সাইজ অর্গানিজমস কনফার্ম। বুঝতে পেরেছো? এই যে রিজনের আগেরটারও এটা ধরো যুক্তি। এনার্জি কস্ট অফ মেনটেনিং কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট ইজ হাই, সো মোস্ট স্মল, ফ্রগস স্মল, তো ফিশেস, ইনসেক্ট, এরা স্মল ক্যাটাগরির অর্গানিজম, তো এরা রেগুলেট করতে পারে না, এরা কনফার্ম করে। ইমপ্লিকেশনস কি? ইন এক্সট্রিম কন্ডিশনস কনফার্মার্স মে নট সার্ভাইভ। এটার মানে ইমপ্লিকেশন মানে কি, এটার সীমাবদ্ধতা কি বা এটার জন্য পরিণতি কি হয়? যেহেতু আমরা কি বেঁচে যাই, প্রায় আমরা যদি ঠিকঠাক মেনটেন করতে পারি তো আমরা বেঁচে যাই, কিন্তু ধরো এর ক্ষেত্রে এক্সট্রিম কন্ডিশন যদি হয় তাহলে কনফার্মার যারা আছে এরা সার্ভাইভ নাও করতে পারে, প্রচণ্ড ঠান্ডা লেগে মরেই গেল বা প্রচণ্ড গরম লেগে মরে গেল, এটা হতে পারে। রেজাল্টস ইন মাইগ্রেশন অর ডেথ, তো ওদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মাইগ্রেট করতে হয়, যেন দেখবে সাপেরা ধরো অ্যাকর্ডিংলি বেরায় নিজের পছন্দ মতো, গরম লেগেছে বাইরে বেরালো বা ঠান্ডা লেগেছে তো কোথায় গর্তে গিয়ে লুকালো, তো ওদেরকে মাইগ্রেট করতে হবে, আর নাহলে ডেথ, মরে যেতে হবে। সো 99% অ্যানিমালস আর কনফার্মার, এটা কথা মাথায় রাখবে যে মানুষ আমরা তো আছি, মানুষ আমরা ছাড়া 99% পৃথিবীতে যে অ্যানিমালস আছে তারা সবাই কনফার্ম করে, রেগুলেট করতে পারে না। নেক্সট মাইগ্রেটার। মাইগ্রেটার মানে যারা পরিযায়ী, সবাই জানো পরিযায়ী পাখি ফাঁকি শুনেছো পড়েছো। অর্গানিজমস মুভ টেম্পোরারিলি টু মোর ফেভারেবল এনভায়রনমেন্ট। অর্গানিজম যারা আছে এরা কোনো টেম্পোরারিলি, কিছু সাময়িক সময়ের জন্য ওরা কী করে, কোনো একটা ফেভারেবল এনভায়রনমেন্টে চলে যায়। ডিউরিং অ্যাডভার্স কন্ডিশনস মানে যখন কোনো একটা জায়গাতে খুবই আনফেভারেবল কন্ডিশন চলছে, একদমই বিয়ারেবল নয়, সহ্য করার মতো নয়, সেরকম পরিস্থিতিতে এরা কী করে, অ্যাডভার্স কন্ডিশনে
যেটা একটা ফেভারেবল জায়গা, সেই ফেভারেবল জায়গায় মাইগ্রেট করে যায়, চলে যায় তাৎক্ষণিক সময়ের জন্য। এক্সাম্পলসগুলো খুব ইম্পর্টেন্ট, এখানকার এক্সাম্পলসগুলো আসে এক্সামে। সাইবেরিয়ান ক্রেনস মাইগ্রেট টু ভারতপুর, ইন্ডিয়া। ভারতপুর আছে, সে ভারতপুরে সাইবেরিয়া খুবই শীতল জায়গা, তবে ওখানে যখন স্নোফল হতে শুরু করে, মাইনাস চলে যায় টেম্পারেচার, তখন যখন ওখানকার পাখিগুলো আর কন্ট্রোল করতে না পারে, তখন তারা ভারতপুরে চলে আসে ইন্ডিয়ার হার্শ উইন্টার্সে। সালমনস অ্যান্ড ইলস মাইগ্রেট ফর স্পনিং। তো সালমনস এবং ইলস যারা আছে এরা কী করে, ডিম দেওয়ার জন্য, যখন ডিম দেবে, ডিম দেওয়ার জন্য কিন্তু ওরা মাইগ্রেট করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, বা পাড়ি দিয়ে নদী সমুদ্রের তীরে সেগুলো জায়গাতে এসে ওরা মাইগ্রেট করে নিজেকে। সাম বাটারফ্লাইজ অ্যান্ড বার্ডস মাইগ্রেট অ্যাক্রস কন্টিনেন্টস। আর বার্ডসরা তো জানোই তোমার অ্যাক্রস কন্টিনেন্টে হয়, ঠিক আছে। প্রত্যেকটা যারা যেগুলোতে পাখি থাকে, কী বলে ওগুলোকে, বার্ড স্যাংচুয়ারি যা যা থাকে, সে বার্ড স্যাংচুয়ারিতে বিভিন্ন জায়গা থেকে, রাশিয়া ফাসিয়া থেকে এদিক ওদিক থেকে আসতেই থাকে, ঠিক আছে। ওগুলো এভাবে মাইগ্রেট করে। পারপোজ কি, উদ্দেশ্য কি মাইগ্রেট করার? টু অ্যাভয়েড এক্সট্রিম টেম্পারেচার, যাতে এক্সট্রিম টেম্পারেচারে ওরা অ্যাভয়েড করতে পারে, এটাই মেন কারণ। ল্যাক অফ ফুড, যাতে করে ফুডকে অ্যাভয়েড করতে পারে, এবং ব্রিডিং কনস্ট্যান্ট, এবং এটাও কারণ হতে পারে। টেম্পারেচার, এক্সট্রিম টেম্পারেচার সেটা সহ্য করতে পারে না, সেই কারণে করতে পারে। খাবার নেই, ওখানে খেতে পাচ্ছে না, সেটাও হতে পারে কারণ। বা ব্রিডিং কনস্ট্যান্ট, সেখানে নতুন নেক্সট প্রজন্মকে প্রজনন ওরা করতে পারছে না, ব্রিড করতে পারছে না, তো সেখানে রিপ্রোডাকশন যেখানে ব্যাহত হচ্ছে, সেখানটার জন্য ওরা কোনো একটা জায়গা চেঞ্জ করতে পারে। সো মাইগ্রেশন ইজ এ বিহেভিয়ারিয়াল রেসপন্স, এটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা কিন্তু বিহেভিয়ারিয়াল রেসপন্স। এটা কিন্তু ওদের ইন্টারনালি বডির মধ্যে কোনো চেঞ্জেস আসে না, এর ইন্টারনালি নিজের বডির মধ্যে কোনো রকম চেঞ্জেস নিয়ে আসছে না, এটা বিহেভিয়ারিয়াল। ওরা দেখেছে করতে এরকম, ওরা করছে, ব্যবহার এটা ওদের বিহেভিয়ারিয়াল রেসপন্স, অ্যান্ড ডাজ নট ইনভলভ ইন্টারনাল ফিজিওলজিক্যাল চেঞ্জ। কোনো ইন্টারনালি কোনো ফিজিওলজিক্যাল দৈহিকভাবে কোনো পরিবর্তন হয় না, এটা ব্যবহারগত পরিবর্তন। সাসপেনশন বা ডরম্যান্সি, তারপর নেক্সট ইম্পর্ট্যান্ট জিনিস। এবার কোনো অর্গানিজম কি রেগুলেটও করতে পারে না, মাইগ্রেটও করতে পারে না, কিচ্ছু করতে পারে না, কনফার্মও করতে পারে না, তখন কি করবে? দে মে সাসপেন্ড মেটাবলিক অ্যাক্টিভিটিস টু সার্ভাইভ হার্শ পিরিয়ড। এবার ধরো আমি বিয়ার্সের কথা বলছি, বা ব্যাটসের কথা বলছি, বা গ্রাউন্ড স্কুইরেলস, না এরা ওই পাখিদের মতো উড়ে এক কন্টিনেন্ট থেকে আরেক কন্টিনেন্ট যেতে পারে না, আর কিছু করতে পারে, তখন এরা কি নিজের মেটাবলিক অ্যাক্টিভিটি যা আছে সেটা খুব লো করে দিল, খুবই লো, এবং আলটিমেটলি ওরা ডিপ স্লিপে চলে যায়। আর যেহেতু অ্যানিমালসগুলো গোয়িং টু ডিপ স্লিপ আর মেটাবলিক অ্যাক্টিভিটি পুরো লো করে দেয়, সেই ক্ষেত্রে এরা বিয়ার্স, ব্যাটস, গ্রাউন্ড স্কুইরেলস এরা যেটা স্টেপ করে সেটাকে উইন্টার স্লিপ বা হিবারনেশন বলে। বিয়ার্স কী করে? হিবারনেশন করে। হিবারনেশন মানে কি? মেটাবলিক অ্যাক্টিভিটি অত্যন্ত লুজ করে দেয়, অ্যানিমালসগুলো পার্মানেন্ট একটা মানে গভীর একটা ঘুমে চলে যায়, নট পার্মানেন্ট বাট একটা টেম্পোরারিলি বেশ কয়েক মাসের জন্য গভীর ঘুমে চলে যায়। নেক্সট হচ্ছে অ্যাস্টিভেশন। অ্যাস্টিভেশন কি? একটা সামার স্লিপ, মানে গ্রীষ্মকালে ইউজ টু অ্যাভয়েড হিট থেকে বাঁচার জন্য, এবং ডেসিকেশন মানে দেহ থেকে যেন জল না বেরিয়ে যায় সেটাকে প্রিভেন্ট করার জন্য ডিউরিং ড্রাই সিজনস, একদম ড্রাই সিজনসে, খরার সিজনে, যেমন স্নেলস, ক্রোকোডাইলস, সাম ডিজার্ট ফ্রগস, এরা যারা আছে এরা অ্যাস্টিভেশন করে। তো স্নেলস কী করে? অ্যাস্টিভেশন করে, এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, কোয়েশ্চেন আছে, কিছু ডিজার্ট ফ্রগ আছে যারা তোমার অ্যাস্টিভেশন করে। তো এটা হচ্ছে সাসপেনশন করা, মানে নিজের যেটা মেটাবলিক অ্যাক্টিভিটি আছে সেটাকে আমি সাসপেন্ড করছি, ডরম্যান্সি করে হোক বা ডায়াপজ করে হোক। তো এটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে হিবারনেশন করা, হিবারনেট করা, একটা হচ্ছে বিয়ার্স যারা আছে, শীতকাল যারা আছে শীতের এরিয়ায়। একটা জিনিস খালি সিম্পলি মাথা রাখবে, অনেকে কনফিউজ করে হিবারনেট করবে না অ্যাস্টিভেশন করবে। যদি গ্রীষ্মকালীন ব্যাপার থাকে যে গ্রীষ্মকালে ওকে বেঁচে থাকতে হবে, হিট অ্যাভয়েড করতে হবে, তাহলে অ্যাস্টিভেশন করবে। আর যদি শীতকালের ব্যাপার থাকে তাহলে ও হিবারনেট করবে। অ্যাস্টিভেট করা, হিবারনেট করা, খালি ডিফারেন্স কি? হিবারনেশন শীতকালের জন্য, অ্যাস্টিভেশন গরমের জন্য। শীত ঘুম তো তোমরা পড়েছো ব্যাঙের। আচ্ছা, আর কি হয়? প্লান্টের ক্ষেত্রে ডরম্যান্সি আসতে পারে। প্লান্টের ক্ষেত্রে কি ডরম্যান্সি আছে? প্লান্ট যারা আছে সিডস অ্যান্ড স্পোর্স ফর্ম প্রোটেক্টিভ কাভারিংস। সিডস এবং স্পোর্স যারা আছে এরা প্রোটেক্টিভ কাভারিং তৈরি করে একটা রেস্টিং ফেজে যাওয়ার জন্য। রিজিউম গ্রোথ আন্ডার ফেভারেবল কন্ডিশনস, মানে ধরো একটা আছে সিড,
এবার এই সিডটা যে অঙ্কুরোদ্গম হয়ে এর যে নতুন একটা বেরাবে, তো এর জন্য ফেভারেবল কন্ডিশন দরকার, প্রপার টেম্পারেচার দরকার, ওয়াটার অ্যাভেলেবিলিটি দরকার, নিউট্রিশন দরকার, মিনারেলস দরকার, সবই দরকার ঠিকঠাকভাবে। তো যদি ফেভারেবল কন্ডিশনস না থাকে তাহলে কিন্তু ও নিজেকে জার্মিনেট করতে পারবে না, জার্মিনেশন হবে না। আর যদি জার্মিনেশন না হয় তাহলে ভেতরে যে আলটিমেটলি যে শস্যটা লুকিয়ে আছে, যে বীজটা আছে, সেটাকে কাভারিং দেওয়ার জন্য কিন্তু বাইরে একটা প্রোটেক্টিভ লেয়ার থাকে। আর এই প্রোটেক্টিভ লেয়ারের কাজই হলো কি, যেন এ বাইরে থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সাইডের যে সেলস আছে সেগুলো থেকে নিউট্রিশন যেন পেতে থাকে, যেন ও বেঁচে থাকে, মরে না যায়, এটা চেষ্টা থাকে। তো এই ডরম্যান্সি করে প্লান্টেরাও। আর ডায়াপোজ করে ইনসেক্টরা। এ পিরিয়ড অফ সাসপেন্ডেড ডেভেলপমেন্ট, ইনসেক্টরা কী করে, seen in many insects and zooplankton to survive unfavorable conditions like cold or drought. কোল্ড বা ড্রট যদি আসে তাহলে যেগুলো খুবই ক্ষুদ্র মাত্রার ইনসেক্ট আছে, জুপ্লাঙ্কটন মানে বুঝতে পারছো কত ক্ষুদ্র প্রাণী, তো এর মধ্যে যারা খুবই ক্ষুদ্র ইনসেক্ট বা জুপ্লাঙ্কটন আছে এরা কী করে, নিজের পুরোপুরি ডেভেলপমেন্টকে সাসপেন্ড করে দেয়, এ ডায়াপজ করে। তো মাথায় কী কী রাখবে এখানে তোমরা, যেটা মাথায় রাখতে হবে, কথা অনেকগুলো হয়ে গেল, যে বিয়ার্স, বড় যে ভালুক টাইপের এরা বিয়ার্স, যারা পোলার বিয়ার মেনলি, ব্যাটস যারা আছে এরা শীতকালে গভীর ঘুমে যায়, এটাকে হিবারনেশন করা বলে, মেটাবলিক অ্যাক্টিভিটি লো করে ঘুমিয়ে যায়। স্নেলস যারা আছে বা ফ্রগস যারা আছে এরা সামার স্লিপে যেতে পারে, ঠিক আছে, সাম ডিজার্ট ফ্রগস সামার স্লিপে যাবে, আর এটাকে অ্যাস্টিভেশন করা বলবো। প্লান্টেরা যদি নিজের ফেভারেবল কন্ডিশন না পায় বীজের গ্রোথের জন্য, জার্মিনেশন করার জন্য, ওরা ডরম্যান্সিতে যাবে। আর ইনসেক্ট যদি থাকে ইনসেক্টরা ডায়াপসে যাবে। তো এইভাবে ওরা মোটামুটি নিজেদেরকে মেনটেন করে। এবার বলো অ্যান্সার সবাই কমেন্ট বক্সে, অনেক হলো ডিসকাশন। आंसर बोलो फटाफट। কি বলছে কোশ্চেনে, which of the following organisms is a conformer? Human, bird, fish, leopard. शबनम सी, सुदीपा ए, दीति হাসিবুর, অনির্বাণ, রামিজ, সুদীপা, শবনম সি। শবনম হ্যাঁ স্যার। সি কেন आंसर? কি স্যার? সি কেন आंसर? সি কি কেন হলো? বলো, তুমি তো সি করেছো তো কিছু ভেবে তো করবে, বলো। স্যার ওদের শরীরে তাপমাত্রা এবং লবণাক্ত যদি বাহ্যিক পরিবেশের সাথে মানে পরিবর্তন হতে থাকে, মানুষ পাখি এদের সবারই তো হয় না, ওই জন্য তো তো মানুষরা কি করে? হোল ক্লাস এরা কি করে অনির্বাণ? মানুষরা কি করে? আমি মানুষ, তোমরা সবাই মানুষ, তোমাদের হিট বেড়ে গেল, তোমরা হিটটাকে কি করবে?
হিট বেড়ে গেলে কি করবো? স্যার ঘামের সাহায্যে হিটটাকে কমানোর চেষ্টা করব। হ্যাঁ, ঘামের সাহায্যে সুয়েট করে তুমি হিটটাকে কমাবে, তাই তো? তো এটাকে কি করা বলে অনির্বাণ? এটাকে বলা হচ্ছে স্যার অভ্যন্তরীণ বজায় রাখা স্যার। হ্যাঁ, এটা ইন্টারনাল মানে হোমিওস্ট্যাসিস মেনটেন করলো। তো এরা কারা যারা হোমিওস্ট্যাসিস করতে পারে অনির্বাণ? পাখি বা মানুষ। তো হোমিওস্ট্যাসিস যারা মেনটেন করতে পারে, পাখি, মানুষ যারা বললে, বা বড় অ্যানিমাল যারা আছে ভার্টিব্রেট তারা, তো এরা কি তাহলে? এদের এই ক্যাটাগরিটাকে কি ক্যাটাগরিতে আসবে এরা? রেগুলেট। রেগুলেটর? আসিবু স্যার। রেগুলেটর? হাসিবুর তুমি কি করেছো তাহলে? অপশন এ কেন করলে? স্যার আপনি তো একটু আগে বললেন যে কনফার্মার মানুষ, মানে প্রায় 90% প্রাণী কনফার্মার, তাই বললাম। এটা যুক্তি দিয়ে তোমরা করেছো অনির্বাণ, রামিজ, সুদীপা। তোমরা এ কেন করলে আমাকে? পৃথিবীতে কতগুলো অ্যানিমাল আছে জানো? খালি মানুষই অ্যানিমাল? এতক্ষণ পড়িয়ে তোমরা যদি এরকম পারফরমেন্স করো, কনফিউজ করে দিলে ব্যাপারটা। রেগুলেটর কারা? যারা কনস্ট্যান্ট বডি টেম্পারেচার মেনটেন করতে পারবে। এখানে মানুষের এত বড় ছবি নিয়ে আসলাম, মানুষ দেখালাম, তারপরে কেন এটা ভুল করলে তোমরা? বার্ডস, ম্যামালস, হিউম্যানস, বার্ডস, ম্যামালস, হিউম্যানস, এরা হচ্ছে রেগুলেটর। রেগুলেটর দামি জিনিস, মানে যারা ক্ষুদ্র অ্যানিমাল, যারা লোয়ার ক্যাটাগরির অ্যানিমাল, যাদের মধ্যে প্রপার ধরো সিস্টেম নেই, অত বেশি কমপ্লেক্স অর্গান সিস্টেম নেই, তারা শো করবে, তারা কনফার্মার হবে। তারা রেগুলেটর শো করতে পারবে না, কারণ এটা দামি জিনিস, বললাম তো বারবার, এটা দামি জিনিস। কনফার্মার কারা? ফ্রগস, ফিশ, ইনসেক্ট, রেপটাইল, এরা কনফার্মার, নিচু জাতেররা। এবার তুমি, পৃথিবীতে অ্যানিমালের সংখ্যা কত? 18 লক্ষ। যতগুলো অ্যানিমালের সংখ্যা আছে পৃথিবীতে, তার মধ্যে মানুষের সংখ্যা কত? যত সামান্য, ঠিক আছে? এক্স্যাক্টলি আমি কাউন্ট এখানে বলছি না, কাউন্ট দেখতে হবে তাহলে একবার। এই 7th মেয়ের স্পিসিস হিসেবে ছাড়া এখন ওটাতে যাবো না। সো কনফার্মার এক্সাম্পল কি হবে এখানে? ফিশ। অনলি শাবনাম মুস্তারি হ্যাজ ডান দ্য গুড অ্যান্সার। ফিশ হবে অ্যান্সার, কারণ হিউম্যান বার্ড তো লিখা আছে যারা ধরো রেগুলেট করতে পারে, আর লিওপার্ড একটা ভার্টিব্রেট অ্যানিমাল, বড় অ্যানিমাল, যারা করতে পারে। ফিশ যে আছে, ফিশ কনফার্মার। কনফার্মার ওখানে ফিশের এক্সাম্পল ছিল, ভুল করবে না এটা, এটা ট্রাই করো। এর আরেকটা ক্লিয়ার হয়েছে না? কারো ডাউট আছে? শাবনাম মুস্তারি, রামিজ, অনির্বাণ, সুদীপা, হাসিবুর। দিতি কি হবে এটা? দিতি
যদি অ্যানিমালসের কথা বলি না, যে কতগুলো অ্যানিমালস আছে পৃথিবীতে, তাহলে বলছে যে 20 কোয়াড্রিলিয়ন, 20 কুইন্টিলিয়ন, 20 কুইন্টিলিয়ন, মানে 20-র পরে যে কতগুলো জিরো আছে এটা গুনতে শুরু করলে আমার ক্লাসটা এখন শেষ হয়ে যাবে এখানে গুনতে গুনতে। সো ইটস টু মাচ। সো যতগুলো অ্যানিমালস আছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে, তার মধ্যে মানুষের সংখ্যা খুবই কম রে পাগল, খুবই কম মানুষের সংখ্যা। ঠিক আছে, 90% নিয়ে 99% নিয়ে তোমরা কনফিউজ করলে ভাবে করো না। ইটস ফিজিক্যাল অনলি। তো এটাতে যেটা দেখতে পাচ্ছি আমি, তোমরা যা অ্যান্সার করেছো সবাই বি করেছো, দ্যাটস ভেরি গুড থিং। কি দ্য রোল ইট প্লেজ ইন দ্য ইকোসিস্টেম মেনলি। ঠিক আছে, ওটা ইকোনমিক, ওটাকে নিস বলা হয়। নেক্সট কোয়েশ্চেন। ঠিক আছে, সবাই ঠিক করেছো। মাইগ্রেটার, এদেরকে কি বলে? মাইগ্রেটার বলে, যারা মাইগ্রেট করে যায়, লোকেশনই চেঞ্জ করে ফেলে, এটা বলো। সবাই ঠিক করেছো। রমেশ, সুদীপা, অনির্বাণ, শাবনাম, হাসিবুর, গুড জব। ওকে, হাসিবুর সি, সুদীপা ডি, রামিজ বি, অনির্বাণ ডি, শাবনাম ডি। রামিজ, অ্যাস্টিভেশন, তুমি কি করেছো রামিজ? বি অপশনে, বি অপশনে কি ছিল? ফ্রগ ছিল। ফ্রগ। সো ফ্রগটা এটার ক্ষেত্রে হবে, হ্যাঁ, হিবারনেশন যদি হতো, এখানে ফ্রগ হবে। শীত ঘুম করে ব্যাং, শীত ঘুম। ফ্রগ স্যার দুটোই দেখাচ্ছে, শো করাচ্ছে। এটা ফ্রগের কথা বলছো? এটা ডিজার্ট ফ্রগ। এরা নর্মাল না, মেজরিটি যারা ফ্রগ আছে আমাদের, এই ফ্রগটা পৃথিবীতে, ঠিক আছে? এটা শুধু যেগুলো মরুভূমিতে আলাদা কাণ্ডের ফ্রগ পাওয়া যায় তাদের কথা বলছে, সামার স্লিপ করে, সাম ডিজার্ট ফ্রগস। এটা কেটে দেয় এখান থেকে, বাদ, এটা মাথায় রাখতে হবে না, এত কনফিউজিং জিনিস তোমাদের আসবে না। ফ্রগটা যেটা আছে সেটা এই ক্যাটাগরিতে আসবে। অ্যাস্টিভেশন স্নেলস করে বা ক্রোকোডাইলসরা করে অ্যাস্টিভেশন। তাহলে এটা অ্যান্সার কি? ডি। এরপরের টপিক হচ্ছে আমাদের পপুলেশন। একটা পপুলেশন কি? A group of individuals of the same species living in a defined geographical area at a given time and capable of interbreeding, তাকে পপুলেশন বলে। একটা সেম স্পিসিস যখন আছে, ইন্ডিভিজুয়ালস অফ সেম স্পিসিস একটা ডিফাইন্ড জিওগ্রাফিক্যাল এরিয়াতে সবাই একটা পার্টিকুলার টাইমের মধ্যে বসবাস করছে, আর ওরা একে অপরের সঙ্গে ইন্টারব্রিড করতে পারছে, প্রজননে পার্টিসিপেট করতে পারছে। সো অল দ্য ব্যানিয়ান ট্রিজ ইন এ ফরেস্ট অর দ্য নাম্বার অফ টাইগার্স ইন সুন্দরবনস, ধরো একটা ফরেস্টের মধ্যে সমস্ত ব্যানিয়ান ট্রি, ওরা ব্যানিয়ান ট্রির একটা পপুলেশন, বা একটা সুন্দরবনের মধ্যে সমস্ত টাইগার্সদের একটা পপুলেশন। তো যদি বলি রয়্যাল বেঙ্গল টাইগারের পপুলেশন কত, তাহলে মোট যতগুলো রয়্যাল বেঙ্গল টাইগার আছে সুন্দরবনে তাদের পপুলেশনের কথা বলছি এখানে। একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া ডিফাইন করতে হয় পপুলেশনকে মেনশন করতে গেলে, আর একটা পার্টিকুলার টাইমের কথা, যে হ্যাঁ এটা কখনকার কথা বলছি, 2025-এ ওদের পপুলেশন কত। 2025-এ পপুলেশন আছে 700, ধরো কথার কথা,
আর আমি কাউন্ট দিচ্ছি যে না 2000 সালের, তাহলে সেম হবে না, তখন হতে পারে যে আরও বেশি ছিল, হয়তো 1000 ছিল, 300টা কমেছে। তো সেটা পুরোপুরি টাইম বাউন্ড হতে হবে, আর ডেফিনেটলি এর ক্যাপেবল অফ ব্রিডিং তো হবে। সেটা হচ্ছে পপুলেশন, খুব বেসিক ভাষাতে। পপুলেশনের অনেকগুলো অ্যাট্রিবিউটস আছে বা বৈশিষ্ট্য আছে। পপুলেশনের বৈশিষ্ট্য কি? যেমন একটা ইন্ডিভিজুয়ালের যদি কথা বলি, তাহলে ইন্ডিভিজুয়ালকে রিপ্রেজেন্ট করে আলাদাভাবে, কিন্তু পপুলেশনকে যদি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে একটা পার্টিকুলার প্যাটার্নে রিপ্রেজেন্ট করতে হবে। পপুলেশন সাইজ বা ডেন্সিটির যদি কথা বলি, the number of individuals per unit area or volume, ওটাকে পপুলেশন সাইজ বলা হয়। কোনো জায়গার পপুলেশন সাইজ বা ডেন্সিটি কি যদি জিজ্ঞেস করা হয়, n ইকুয়ালস টু নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস, টোটাল কত সংখ্যা আছে, বাই এরিয়া, কত কিলোমিটার এরিয়ার মধ্যে আছে, কত বর্গ কিলোমিটার, কত কিলোমিটার মধ্যে আছে এরিয়া। এটা হবে সেই পপুলেশনটার ওই এরিয়াটার মধ্যে সাইজ বা ডেন্সিটি। যদি বার্থ রেটের কথা বলি, পপুলেশনের বার্থ রেট, যেটাকে ন্যাটালিটি বলে, নাম্বার অফ বার্থ পার ইন্ডিভিজুয়াল পার ইউনিট টাইম, যে হ্যাঁ এই পপুলেশনটার, এই পার্টিকুলার এরিয়াটাতে, ঠিক আছে, কতগুলো নতুন ইন্ডিভিজুয়াল বার্থ হলো একটা ইউনিট টাইমের মধ্যে। ঠিক আছে। ইনক্রিজেস পপুলেশন সাইজ। আর হ্যাঁ, বার্থ রেট দিয়ে আমরা কি করতে পারি, যে পপুলেশন সাইজ বেড়েছে কিনা সেটা আমরা তারপরে দেখতে পারি বার্থ রেটের সাহায্যে। আরেকটা থাকে ডেথ রেট, মর্টালিটি, কতটা একটা ইন্ডিভিজুয়াল পপুলেশনের মধ্যে কতটা মারা গেল একটা ইউনিট টাইমের মধ্যে, পার্টিকুলার টাইমের মধ্যে, যে 2000 থেকে 2010 সাল এই টাইম পিরিয়ডের মধ্যে পার্টিকুলার এই জায়গাটাতে, ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলার কোনো একটা ডিস্ট্রিক্টে ধরো নাম নিলাম, তো এই জায়গাটাতে কতটা পপুলেশন মারা গেল, তো সেটা যখন দেখতে যাব তো ডেথ রেট দিয়ে দেখি। এবার ডেথ রেট দিয়ে মেনলি আমরা দেখি যে পপুলেশনটা সাইজ কমছে না বাড়ছে, তো ডেথ রেট দিয়ে ডেফিনেটলি কমছে, ডিক্রিজ হচ্ছে সাইজ। বার্থ রেট দিয়ে সাইজ বাড়ছে, সেটা আগে ডিফাইন করা যায়। সেক্স রেশিও আমরা দেখি প্রতিটা পপুলেশনের, নাম্বার অফ মেলস পার 100 ফিমেলস ইন দ্য পপুলেশন, প্রতিটা 100টা মেয়ের পিছনে কতগুলো পুরুষ আছে, মহিলার পেছনে কতগুলো পুরুষ আছে, যেটা অ্যাফেক্টস রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়াল। এবার তাহলে 100 ফিমেলস আছে, তো কোনো জায়গাতে হয়তো তোমার 60 মেলস আছে, তার মানে কি পেয়ার ঠিকঠাকভাবে হচ্ছে না। যদি পেয়ার না হয় মানে কি, তারা রিপ্রোডাক্টিভ পোটেন্সিয়ালটাকে ড্যামেজ করবে সেখানে। ঠিক আছে, তো এটা একটা ব্যাপার আছে। সেক্স রেশিও আমরা দেখি। এজ স্ট্রাকচার আমরা দেখি, যে নাম্বার অফ ডেথস পার ইন্ডিভিজুয়াল পার ইউনিট টাইম অ্যান্ড ডিক্রিজেস পপুলেশন সাইজ। এজ স্ট্রাকচার দেখি, যে কতগুলো ডেথ হয়ে গেল, মানে বয়স কী হচ্ছে। যেমন বলছি আমরা ইন্ডিয়াকে এখন ইয়ং কান্ট্রি, কারণ কি ইন্ডিয়ার অ্যাভারেজ যেটা এজ সেটা খুব ইয়ং এজ এখন সমস্ত ইন্ডিয়ার পপুলেশনসের, ওভারঅল ইন্ডিয়ার পপুলেশনসের। তো যদি কোনো জায়গার অ্যাভারেজ এজ বেড়ে গেল, তার মানে কি সবাই ওই কান্ট্রিতে বুড়ো হয়ে গেল। তো এজ স্ট্রাকচারটাকে আমরা এভাবে দেখি। ডিসপার্সাল দেখব, যে কতজন পার্টিকুলার একটা এরিয়াতে বা পার্টিকুলার একটা দেশে, কোনো একটা রাজ্যে বা কোনো একটা জেলায় বাইরে থেকে আসলো, বা কতক্ষণ ওই রাজ্য থেকে বাইরে গেল, সেটাকে ডিসপার্সাল হিসেবে দেখি। ইমিগ্রেশন মানে কি, একটা নতুন পপুলেশনের মধ্যে কতগুলো নতুন লোক অ্যাড হলো। ইমিগ্রেশন মানে কি, কতগুলো বেরিয়ে গেল। অ্যাড হলো হচ্ছে ইমিগ্রেশন, বেরিয়ে গেল সেটা হচ্ছে এমিগ্রেশন। এবার নেট পপুলেশন কীভাবে চেঞ্জ করব, কতগুলো জন্ম হলো সেটা দেখলাম বার্থ, প্লাস কতগুলো বাইরে থেকে আসলো সেটা কাউন্ট নিলাম, মাইনাস করে দিলাম কতগুলো মারা গেল আর কতগুলো বেরিয়ে গেল, তাহলে যেটা পাবো সেটা হবে নেট পপুলেশন। মানে পপুলেশন চেঞ্জ কত হলো, বার্থ আর ইমিগ্রেশনটা অ্যাড হলো, ডেথ আর ইমিগ্রেশনটা এক্সিট হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তাহলে যেটা হবে বাকিটা সেটা হচ্ছে আমার নেট পপুলেশন চেঞ্জ। পপুলেশন গ্রোথের এটাতে আসার আগে জাস্ট আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, একটু লগ ইন করতে হবে, জাস্ট গিভ মি মোমেন্ট।